নমস্কার, এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের বিশেষ অনুষ্ঠানে আমাদের সকল দর্শক বন্ধুদের আরো একবার জানাবো অনেক অনেক স্বাগত। আরো একবার আপনাদের জন্য আপনাদের প্রয়োজনীয় বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এনবিপির অনুষ্ঠান মানেই অবশ্যই শারীরিক সমস্যা নিয়ে অনুষ্ঠান তো করি, তবে শেষটা ভীষণ ভালো হয়। কি বলুন তো, সমস্যার পরে যে কথাটা আসে সেটা কিন্তু সমাধান। তো যেখানে সমাধানের মতন এত সুন্দর একটা ওয়ার্ড আমরা ইউজ করতে পারি, সেখানে অনুষ্ঠানকে আমরা কখনোই দুঃখের বা কষ্টের কিন্তু বলতে পারি না। শারীরিক সমস্যা হতেই পারে, প্রত্যেক দিন আমাদের এত পরিশ্রম, এত টেনশন, এত দৌড়ঝাঁপ, তারপর কিছু বেনিয়ম কিছু অনিয়ম আসতেই পারে। তার ফলে কিছু শারীরিক অসুবিধা আমাদের তৈরি হতেই পারে। তৈরি হলো ভালো কথা, কিন্তু তার সমাধানটা যদি আমি করে ফেলতে পারি, তাহলে আপনি কিন্তু জয়ী। এবং আমাকে আপনাকে জয়ী করার জন্য কিন্তু অবশ্যই সর্বদা রেডি এনবিপির অভিজ্ঞ চিকিৎসকেরা। আজকেও কিন্তু আপনাদের বিভিন্ন ক্রিটিক্যাল বা ক্রনিক ডিজিজ নিয়ে আমরা আলোচনা করব। সুগার, প্রেশার, থাইরয়েড, কোলেস্টেরল, ইউরিক অ্যাসিডের মতন আপনার সমস্যা থাকতে পারে, বা আপনার অস্থির সমস্যা, আপনার লিভার, আপনার কিডনি, আপনার হার্টের সমস্যা থাকতে পারে। অনেকে বারবার প্রশ্ন করে নেশা থেকে বের হওয়ার উপায় আছে? নিশ্চয়ই আছে। মানসিক সমস্যা, ম্যানিয়াগ্রস্ততার সমস্যায় মারাত্মক রকম ভাবে ভুগছে, হ্যাঁ আপনাদের জন্য কিন্তু ট্রিটমেন্ট রয়েছে। এমনকি পাইলস, ফিশার, ফিস্টুলার সমস্যা, বারংবার অপারেশন করার পরামর্শ। আর জানেন তো আমাদের হেল্পলাইন নাম্বারে এত ফোন আসে যে 3-4বার অপারেশন করে ফেলেছি, নাজেহাল অবস্থা, আর কতবার অপারেশন করতে হবে? অপারেশন ছাড়া সত্যি কি পাইলস, ফিশার, ফিস্টুলার হাত থেকে রেহাই পাওয়ার উপায় রয়েছে? তো সব প্রশ্নের উত্তর এই অনুষ্ঠানের মধ্যে থেকে আমরা দেওয়ার চেষ্টা আজকে কিন্তু করব। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের চিফ মেডিকেল ডিরেক্টর ডক্টর বি শর্মা। প্রথমেই তাকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার। পাশাপাশি রয়েছেন আপনারা, আপনাদের যে কোনো ধরনের সমস্যা নিয়ে আপনারা কিন্তু ফোন করতে পারেন, কথা বলতে পারেন অবশ্যই ডাক্তারবাবুর সঙ্গে। তবে আজকে বুঝতেই পাচ্ছেন যে বিষয়টি নির্বাচন করেছি সেটা পাইলস, ফিশার, ফিস্টুলার মতন সমস্যা। কি এই সমস্যা, কাদের হয় এই সমস্যা, কেন হয় এই সমস্যা, কোন ভুলের কারণে তৈরি হলো এই সমস্যা, সব বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। আর হ্যাঁ, পাশাপাশি আপনার যে প্রশ্নটা ছিল যে অপারেশন ছাড়া কি ভালো হওয়া সম্ভব, সেটাও ডাক্তারবাবু থেকে জেনে নেবো। তো অল্প অল্প করে আমরা শুনবো বিষয় নিয়ে। দেখুন, প্রথম আমি বলবো কি পাইলস, ফিস্টুলা, ফিশার নিয়ে যদি কোনো রকম যদি কোয়ারি থাকে বা কোনো রকম যদি প্রশ্ন থাকে, তো আগে ডায়াগনোসিস খুব ইম্পর্টেন্ট পার্ট। আমরা বারবার বলি এনবিপিতে কি ডায়াগনোসিস খুব ইম্পর্টেন্ট পার্ট আছে। তো ঠিক ওই রকমই দেখুন, পাইলস, ফিস্টুলা, ফিশার আমি প্রায় পেশেন্টগুলো পাই যারা রং ট্রিটমেন্ট করতে থাকে। ধরুন ফিশার রয়েছে, তারা নাকি ফিস্টুলা ট্রিটমেন্টটা করছে, পাইলস রয়েছে তারা নাকি ফিস্টুলা ট্রিটমেন্টটা করছে। তো এই যে কনফিউশনটা আমি আজকে ক্লিয়ার করবো কি পাইলস কাকে বলা হয়, ফিস্টুলা কাকে বলা হয়, ফিশার কাকে বলা হয়। দেখুন, তিনটে যদি কোনো কারণ যদি জানতে চান না কি কেন এটা হয়, কারণ কিন্তু মূল কারণ হচ্ছে আমাদের কোষ্ঠকাঠিন্যই। পেট যদি পরিষ্কার না হয়, কোষ্ঠকাঠিন্য হলে, আমাদের স্টুল যদি টাইট হয়ে থাকে, তাহলে কিন্তু এই সমস্যা থেকে উৎপন্ন হয় পাইলস, ফিস্টুলা, ফিশার। তো প্রথম আজকে আমি টপিকটা স্টার্ট করছি পাইলসটা নিয়ে। পাইলস জিনিসটা কি, যাকে আমরা অর্শ বলি, হেমোরয়েডস বলি। তো এই প্রবলেমটা হচ্ছে কি আমাদের যে করোনারি পায়খানার যে রাস্তাটা রয়েছে, এই রাস্তার মধ্যে কি হয়, পাইলসে আবার ডিগ্রি আছে, ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি, থার্ড ডিগ্রি। কি ধরনের ডিগ্রিটা রয়েছে বা পাইলস কি সেটা আমি বলে দিই। ফার্স্ট ডিগ্রির মধ্যে পেশেন্ট বুঝতেই পারে না কি আমার কোন রকম পাইলস রয়েছে, কারণ কি ফার্স্ট ডিগ্রির মধ্যে কি ভিতর থেকে গ্রোথ করে, মানে আমাদের যে পায়খানার যে রাস্তাটা রয়েছে ভিতর থেকে কিন্তু গ্রোথ করে, বাইরে থেকে কিন্তু জানা যায় না। সেকেন্ড ডিগ্রির মধ্যে কি হয়, আপনি যখনই ওয়াশ করবেন, ওয়াশ করার পর সময় দেখবেন আপনার হাতের কিন্তু লাগছে, তার মানে এটা আপনার সেকেন্ড ডিগ্রি। আর থার্ড ডিগ্রির মধ্যে এটা কিন্তু বেরিয়ে যায়। মানে কি বেরিয়ে যায়, এটা হচ্ছে একটা মাংসপিণ্ডের মতন গ্রোথ করে। মানে আপনি বলতে পারেন, একটা ধরুন আপনি ফুসকুড়ি বলতে পারেন, বা একটা মাংস যদি গ্রোথ হলো সেটা আপনি বলতে পারেন। তো এটা হচ্ছে আপনার অর্শ, পাইলসটা। মানে জিনিসটা আপনি বুঝতে পারছেন কি সেখানে কিছু রয়েছে, আমার স্টুল করার সময় একটা লাগছে, ঠিক আছে। সবসময় দেখবেন একটা জ্বালা ভাবটা, অস্বস্তি ভাবটা হচ্ছে, বা অনেক সময় দেখবেন আপনার রক্ত বেরিয়ে যায়। পাইলস আবার দু রকম, যেটা খুনি আর বাদি বলা হয়। একটা হয় যেখানে আপনি বুঝতে পারেন না কি আপনার ব্লিডিং হবে না, নন ব্লিডিং। আর একটা হচ্ছে আপনার ব্লিডিং হবে, মানে পিচকারি মতন একদম আপনার ব্লাডটা হবে। দেখবেন আপনি যখন স্টুল করতে যাবেন, আপনার কোমরের মধ্যে কিন্তু পুরো রেড, একদম পুরো পিচকারির মতন আপনার ব্লাডটা কিন্তু ছড়িয়ে যাবে। তো এই ধরনের যে প্রবলেমটা থাকে, এটা হচ্ছে আপনার পাইলস। এবার আমরা আসছি ফিশারটাকে নিয়ে। একদম ডাক্তারবাবু, আমরা অবশ্যই এই বিষয়ে আলোচনায় ফিরবো। তবে কেউ আছেন আমাদের সাথে, একটু কথা বলে নি। কে আছেন বলবেন? নমস্কার। হ্যালো। হ্যাঁ হ্যালো, কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি কল্যাণী থেকে বলছিলাম। কল্যাণী থেকে, হ্যাঁ বলো, কি সমস্যা আছে? বলছি ম্যাডাম, আমার না কি ব্যাক পেনে খুব যন্ত্রণা হয় মাঝে মধ্যেই আর কি। বয়স কত তোমার? 23 বছর। 23 বছর, কোমরে ব্যথা হচ্ছে? হ্যাঁ হ্যাঁ। ওকে, বলছেন না কোন রকম ডাক্তারকে দেখিয়েছেন আপনি? ডাক্তারকে দেখিয়েছিলাম, আমি এক্সরেও করেছিলাম, এক্সরেতে কোনো রকম রিপোর্ট ধরা পড়েনি কিছু। আর ইউএসজি রিপোর্ট করেছো?
না, ইউএসজি রিপোর্ট কিছু করতে বলেনি ডাক্তার। সারাদিনে জল কয় লিটার খান তো আপনি? যদি চোট থাকে তো তাহলে একটা এক্সরে রিপোর্ট করিয়ে আনো, তো ওটা করিয়েছিলাম, কিছু হয়নি। না, সারাদিনে জল কয় লিটার খান আপনি? 2.5 লিটার। 2.5 লিটার। আর আপনার কোনো পাথর হয়েছিল আগে? সরি, কি বলছেন? কিডনিতে কোনো রকম পাথর হয়েছিল? পেচ্ছাপ না, করার না। সময় কোনো রকম আপনার জ্বালা যন্ত্রণা হয়? না। আপনি একটা ইউএসজি রিপোর্ট করান, ঠিক আছে? ইউএসজি একটা কেইউবি করাতে পারেন বা আপনি লোয়ার অ্যাবডোমেনও করাতে পারেন। কারণটা হচ্ছে কি, দেখুন আপনার যে কোমরে যে যন্ত্রণাটা, শোনো তুমি। আপনি যখন বলছেন কি আমার এক্সরে রিপোর্টের মধ্যে কিছু ধরা পড়েনি, তো আবার অনেক সময় কি হয় কি, যদি আমাদের স্টোন যদি হয়ে থাকে, পাথর যদি হয়ে থাকে কিডনিতে, তাহলেও কিন্তু কোমরের যন্ত্রণাটা হয়। এবার আপনি ব্যথা বড়ি খেলে তো হয় না, আপনার ব্যথাটা হচ্ছে কেন সেটা জানতে হয়। তো এবার ধরুন আপনি যদি ভাবছেন কি আমার কোনো রকম চোট লেগেছিল বা লাম্বার স্পন্ডিলাইটিস হতে পারে, তো যেটা আপনার বয়সটা রয়েছে, এইটুকু কম বয়সের মধ্যে লাম্বার স্পন্ডিলাইটিস হওয়ার সম্ভাবনাটা অনেকটাই কম থাকে। তো আমি আপনাকে বলবো একটা ইউএসজি রিপোর্টটা করেন, প্রপার আগে জানুন কি আপনার ব্যথাটা কেন রয়েছে, এরপরে আপনি সলিউশনটা বার করুন কি করে এটা ভালো করা যায়, ঠিক আছে? আর যদি আপনি দেখাতে চান তো মধ্যমগ্রাম আমাদের বা কৃষ্ণনগরে যে চেম্বারটা রয়েছে সেখানে এসে আপনি যোগাযোগ করতে পারেন। একদম। দেখো টিভি স্ক্রিনে তোমার জন্য বলবো এবং সকলের জন্য বলবো, আপনারা প্রত্যেকে একটু নজর রাখুন। 9830235527 বা 37 এই দুটি নাম্বার কিন্তু যাচ্ছে। বিভিন্ন দিক থেকে আপনারা অনুষ্ঠান দেখছেন, বিভিন্ন সমস্যা নিয়ে কিন্তু আপনারা নাজেহাল। কেন হচ্ছে এই সমস্যা, এত অল্প বয়সে আমার কেন এই প্রবলেমটা ফেস করতে হচ্ছে, প্রশ্ন যখন আসছে উত্তর খুঁজে নেওয়ার চেষ্টা করুন, দায়িত্ব কিন্তু আপনার। তাই টিভি স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন। আমরা পাইলস ফিশার ফিস্টুলার বিষয়ে ছিলাম ডাক্তারবাবু, আরেকটু শুনবো। তো যেটা আমরা প্রথম চ্যাপ্টারটা গেলাম, আমরা পাইলস নিয়ে চ্যাপ্টারটা গেলাম কি পাইলস কাকে বলা হয়, একদম সরল ভাষায় আমি বললাম যাতে একটা সাধারণ মানুষ শুনতে বুঝতে পারে কি আমার কিন্তু অর্শটা রয়েছে। এবার ঠিক ওই রকমই আমরা চলে আসছি এবার ফিশারটা নিয়ে। ফিশার জিনিসটা কি হয়, যেরকম শীতকালে আমাদের স্কিন কিন্তু ড্রাই হয়ে যায়, মানে ঠোঁটগুলো ড্রাই হয়ে যায়, ঠিক আছে? ঠিক ওই রকমই আমাদের পায়খানা যে রাস্তাটা রয়েছে, রেকটাম আমাদের কি হয় আপনার ড্রাই হয়ে যাবে, শুকনো হয়ে যাবে। তো যখনই আপনার স্টুলটা পাস হবে, শক্ত স্টুল যখন হবে, তখন কি হবে ওখানে চির খেয়ে যায়। তো যেমনি চির খেয়ে যাওয়ার পর কি হচ্ছে, ও আবার নিজে থেকে কিন্তু হিল হয়ে যায়। চির খেয়ে যাওয়ার সময় অনেক সময় কি হয়, ব্লিডিং হয়, আবার অনেক সময় কিন্তু ব্লিডিং হয় না, সিভিয়ার কিন্তু পেন হয়, যেখানে খুব মানুষরা ব্যথা বড়ি খেতে হয়। তো এইটা হচ্ছে ফিশার। ফিশার কি হচ্ছে, সবসময় কিন্তু স্কিনটা ফেটে যাচ্ছে, আবার নিজে থেকে হিল হচ্ছে, ফেটে যাচ্ছে আবার কিন্তু হিল হচ্ছে। কারণটা কি ছিল, কষ্টকাঠিন্য। অর্শ কারণটা কি ছিল, কষ্টকাঠিন্য। তো আমরা প্রথম কি জানতে পারলাম কি আজকে পাইলস কাকে বলা হয়, দ্বিতীয় আমরা জানতে পেলাম কি আজকে ফিশার কাকে বলা হয়। এবার আমরা আসছি ফিস্টুলা, থার্ড চ্যাপ্টার। ফিস্টুলা জিনিসটা কি, ফিস্টুলা কিন্তু আপনার রেকটামে কোনো সম্পর্ক নেই, ঠিক না? ওটা কি হয়, রেকটামে সাইড থেকে হয়, মানে আপনার যে পায়খানা যে রাস্তাটা রয়েছে তার সঙ্গে কোনো রকম সম্পর্ক নেই, সাইডে আপনার একটা ফোড়া মতন হয়ে যায়। যেরকম আমাদের স্কিনের মধ্যে যদি ফোড়া হয়ে যায়, ফোড়া যখন পেকে যায় তখন কি হয়, খুব একটা টিস 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 করে ব্যথা করতে থাকে। যখন ফোড়া ফেটে যায় তখন আমরা আরাম পাই, সবসময় পুঁজ বেরোতে থাকে। ঠিক এইরকমই ফিস্টুলার মধ্যে কিন্তু পুঁজ বেরোতে থাকে, পাস শেষ আসতে থাকে। তো এই পুঁজটা যে বেরোচ্ছে, পুঁজ কখন বেরোবে, যখন আপনার কোনো ধরনের ইনফেকশন আছে। তো এবার কি ধরনের ইনফেকশনটা আছে সেটা কিন্তু জানতে হবে। ফিস্টুলা জিনিসটা কিন্তু খুবই খারাপ, এটা আমি পরে আসবো, আগে ডায়াগনোসিসটা করবো কি ফিস্টুলা কাকে বলা হয়। তো ফিস্টুলা আমরা জানতে পেলাম কি আপনার যে পায়খানা যে রাস্তাটা রয়েছে তার থেকে সরে যেটা হয়। এবার এটা হওয়ার কারণটা হচ্ছে কষ্টকাঠিন্য, কিন্তু ফিস্টুলা লাইনটা কি হয়, ফিস্টুলা দেখতে হচ্ছে মনে হচ্ছে একটা, কিন্তু ভিতরে কি হয় ও চ্যানেল তৈরি করে না। আগামী দিন আপনার পায়খানা রাস্তাটা কিন্তু পুরোপুরি বন্ধ করে দেবে। মানে আমাদের যে স্কুলে যে রাস্তাটা রয়েছে তার উপর থেকে একটা আলাদা করে চ্যানেল করে নেয়, রেডি করে নেয় রাস্তাটা করে, সেই রাস্তার মধ্যে গিয়ে পুঁজ জমতে থাকে। তো মানুষরা কি করে কি এখানে ট্রিটমেন্ট করে পুঁজটাকে বন্ধ করার চেষ্টা করে, কিন্তু পুঁজকে বন্ধ করার চেষ্টা করে কোনো লাভ নেই। কারণটা হচ্ছে যেইভাবে আপনি জলকে আটকাতে পারবেন না, ঠিক ওই রকমই পুঁজকে কিন্তু আপনি আটকাতে পারবেন না। একটা জায়গা বন্ধ করবেন, দ্বিতীয় জায়গা থেকে বার হবে, দ্বিতীয় জায়গাতে বন্ধ করবেন, তৃতীয় জায়গা থেকে বার হবে। আপনাকে ট্রিটমেন্ট করতে হবে এই যে লাইনটা যে রয়েছে, এই লাইনের মধ্যে যাতে পুঁজ না জমে, এই লাইনে আপনাকে ট্রিটমেন্ট করতে হবে। তো আমরা যে হিলটা করি নিচ থেকে করি না, উপর থেকে যে লাইনটা তৈরি হয়েছে সেই লাইনটা থেকে আপনাকে হিল করতে হবে যাতে আপনার পুঁজটা না জমে, তাহলে আপনার ফিস্টুলাটা পুরোপুরি কমপ্লিট হবে। তা আজকে আমরা জানতে পেলাম কি পাইলস কাকে বলা হয়, ফিশার কাকে বলা হয়, ফিস্টুলা কাকে বলা হয়। এবার ট্রিটমেন্ট কি কি করে ভালো হবে সেটাও বলবো। একদম, বিষয়ে নিশ্চয়ই আমরা আসবো, তবে তার আগে দেখে নেবো আরেকজন বন্ধু আছেন আমাদের সাথে। কে আছেন? নমস্কার। নমস্কার আপনাকে, আমি দুজন থেকে বলছি, শ্রীকেশ বৌনি। হ্যাঁ বলুন দাদা, কি সমস্যার জন্য ফোন করলেন? সমস্যা মানে মাঝখানে হচ্ছে, মানে সব শরীর যন্ত্রণা করে, সকাল রাত্রে।
সারা শরীর যন্ত্রণা করে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, বয়স কত? বয়স আমার 52। 52 বছর। বেশ। 52 বছর বয়সে আপনার শরীরে যন্ত্রণাটা করছে, আগে জানো কি যন্ত্রণাটা হচ্ছে শুনুন কেন? আপনি। ঠিক না? অনেক ধরনের কারণ হয় কি, যদি আপনার দেখবেন মাল্টিপল যদি আপনার গ্যাস হয়ে থাকে, দীর্ঘদিন ধরে আপনি পেটের সমস্যা নিয়ে যদি ভুগছেন, তাহলে কি শরীরের মধ্যে বায়ু মাত্রাটা বেড়ে যায়। তো বায়ু মাত্রাটা যখন বাড়বে তখন কিন্তু আপনার শরীরের মধ্যে কিন্তু ব্যথা যন্ত্রণাটা হবে। এবার অনেক সময় কিন্তু দেখা যায় কি ব্লাডে যে কিছু প্যারামিটার রয়েছে, সেই প্যারামিটার যদি আপনার নড়ে যায় তাহলে কিন্তু ব্যথাটা হয়। যেরকম থাইরয়েড লেভেলটা যদি বেড়ে যায়, ইউরিক অ্যাসিডটা যদি বেড়ে যায়, আপনার আর ফ্যাক্টরটা বেশি হতে পারে, সিআরপিটা বেশি হতে পারে। তো এই প্যারামিটারগুলো চেক করে দিতে হয় কি আপনার কি প্রবলেমটা রয়েছে। এবার আপনি কোন ধরনের ব্যথা বড়িটা খাবেন না, ঠিক না? যেহেতু আপনার দেখুন বয়সটা কত 52, 52 বছর বয়সের মধ্যে কি হয়, আমাদের অর্গানগুলো কিন্তু উইক হয়ে যায়। আপনি ভাববেন কি আমার 20 বছর একটা ছেলের মতন আমি রয়েছি, আমি সবকিছু খাবো, হজম করে নেবো, সেটা হয় না। এটা মানতে হবে, বয়স অনুযায়ী আপনার আস্তে আস্তে আমাদের অর্গানগুলো কিন্তু উইক হচ্ছে। তো সেই অনুযায়ী যদি আমাদের লাইফস্টাইলটা যদি আমরা মেনটেন করে চলি, তাহলে আগামী দিন কি হবে, আমরা অনেক দিন কিন্তু লাস্টিং করতে পারবো। তো আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে উষ্ণ গরম জল আপনি সবসময় খেতে চালু করুন। আর কালঞ্জি, কালঞ্জি আয়ুর্বেদ মধ্যে বলা রয়েছে কি আপনি একটা এইরকম হার্বস আছে, একটা কালঞ্জি মানুষ সারা শরীরের মধ্যে 1000টা কিন্তু রোগ আসতে দেয় না, ঠিক আছে? এই বিবরণটা আমাদের আয়ুর্বেদ বইয়ের মধ্যে লেখা রয়েছে। তো যাদের এইরকম ধরনের যে সমস্যাটা রয়েছে তারা কিন্তু কালঞ্জি ব্যবহার করতে পারে। 1 চামচ করে কালঞ্জি আপনি রাত্রিবেলা ভিজিয়ে দিন, সকালবেলা ছেঁকে আপনি জলটা খান, বা আপনি কালঞ্জিটা এমনি রও খেতে পারেন। যেভাবে হোক না কেন, কালঞ্জি কিন্তু শরীরের মধ্যে যাওয়াটা আপনার শরীরের মধ্যে উপকারী করবে। অনেক রোগীরা আসে আমাদের কাছে, ডাক্তারবাবু আমরা প্রিকশন কি নেব, কি করলে আমরা শরীরকে ভালো রাখতে পারবো, কি করলে আমরা যাতে আমাদের শরীরের মধ্যে রোগগুলো না আসে। আমাদের একটা বয়স হচ্ছে, বয়স হওয়ার পর আমরা একটা অর্গানগুলো আমাদের উইক হয়ে যাবে, তো আমরা কি করে নিজেকে ঠিক করব? আমি বলবো কিছু না করে আপনি কালঞ্জিটা ব্যবহার করুন। এবার দেখুন, আপনার কাছে বলিনি আপনি আমার কাছে আসুন, আমি এটাও বলিনি কি আপনি কোনো ওষুধ খান, বাড়িতে বসেই আপনি কালঞ্জি আপনি ব্যবহার করুন। মানে কি কালো জিরে? কালো জিরে, আচ্ছা আচ্ছা। ঠিক আছে? তো এই দেখুন, এই যে কালঞ্জি যে উপকারটা বললাম, এটা উপকারটা মানে লিখতে যদি আমরা স্টার্ট করি তো শেষ হবে না, এত উপকার আছে। মানে ডায়াবেটিস থেকে, প্রেশার থেকে, থাইরয়েড থেকে, এভরিথিং, আপনি সমস্ত দিক থেকে আপনার প্যারামিটারগুলো ভালো হবে। তা আপনি কালঞ্জিটা আপনি ব্যবহার করুন। এইটা যদি কার কোনো সমস্যা নেই তারাও কিন্তু ব্যবহার করতে পারে। আর এর সাথে যে রিপোর্টগুলো বললাম, একটু রিপোর্ট করে নেওয়া দরকার আছে কি আপনার প্রবলেমটা কেন কি হচ্ছে, ঠিক আছে? আসলে এখন অনেক কিছুতেই তো এত পরিমাণ ভেজাল থাকে, তো দুধে পর্যন্ত ভেজাল আছে, সেখানে কালো জিরেতে কিন্তু প্রচুর পরিমাণে রং মেশানো হয়। সে কারণে কোনো ব্র্যান্ডেড কোম্পানির অবশ্যই কালো জিরে আপনি নির্বাচন করবেন, তাহলে ওই যতটা পারবেন ভেজাল থেকে নিজেকে মুক্তি দিতে পারবেন, ভালো থাকতে পারবেন। টিভি স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার প্লিজ নোট করবেন। আর বারবার আপনারা যারা হেল্পলাইন নাম্বারে ফোন করেন যে সমস্যা রয়েছে, কি করব, কি উপায়, তাদের জন্য বলবো একটু হেল্পলাইন নাম্বারে ফোন করলে আপনার বাড়ির খুব কাছের চেম্বারটি সম্পর্কে জানতে পারবেন। আর যোগাযোগ করলে অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিলে, মেডিসিন স্টার্ট করলে, এবং অবশ্যই পঞ্চকর্মা বলুন, ইয়োগা বলুন বা ডায়েট চার্ট বলুন, যেটা ডাক্তারবাবু আপনার জন্য প্রেসক্রাইব করবেন বা অ্যাডভাইস দেবেন, তার মধ্যে থেকে আপনি খুব তাড়াতাড়ি ভালো হতে পারবেন। পাইলস ফিস্টুলা নিয়ে আজকে আলোচনা করছি এবং ডাক্তারবাবু আরো শুনবো আমরা। তো দেখুন, যেটা আমরা আজকে জানতে পারলাম যে পাইলস ফিস্টুলা ফিশার কাকে বলা হয়। এবার যদি আমরা হয়ে থাকে, আমাদের পাইলস ফিস্টুলা ফিশার যদি আমাদের হয়ে থাকে, এবার আমরা কি করে ডায়াগনোসিস হয়ে গেল, এবার ট্রিটমেন্ট কি পাবো, ঠিক না? আলটিমেটলি মানুষ কি হয় কি ডায়াগনোসিস হয়ে যায় কিন্তু ট্রিটমেন্টটা ভালো পায় না। তো আপনি যে ডায়াগনোসিসটা হয়ে গেল, এই ট্রিটমেন্টটা একটাই আছে কি দেখুন, আপনি যদি মডার্ন মেডিসিন যদি যান না, তাহলে আপনাকে কথা কথাতে কিন্তু বলবে আপনাকে সার্জারি করতে, অপারেশন করে নিতে। কিন্তু একটা মানুষ যদি একবার অপারেশন করে যদি ভালো হয়ে যায়, তো আমি বলবো কি আপনি অপারেশনটা করে নিন। কিন্তু মানুষরা, আমি একটা পেশেন্ট এরকম পেলাম যারা 3বার 4বার করে অপারেশন করে নিয়েছে, কিন্তু তারপরেও কিন্তু তারা ভালো হতে পারেনি। কারণটা হচ্ছে কি, তারা সিমটমসে ট্রিটমেন্ট করছে। আজকে যে আমি বললাম ফিস্টুলা প্রবলেমটা আপনার পুরুষটা যাতে বন্ধ করে কি করে হবে, আপনার কি হচ্ছে সেখানে আপনার হিল করছে, মানে আপনার অপারেশন করে সেটা বন্ধ করছে, কিন্তু এটা ভিতরে চ্যানেল তৈরি করছে। তো আপনার ভিতর থেকে রুটের যদি চিকিৎসা আপনি না করেন, প্রবলেমটা আপনার যাবে না। তো ঠিক ওই ধরনেরই আপনাকে বলবো কি অপারেশন এটা সাকসেস রেট নয়, আপনাকে ট্রিটমেন্ট এটা রয়েছে সাকসেস, যেটা হচ্ছে আপনার আমাদের আয়ুর্বেদ মধ্যে খুব সুন্দর চিকিৎসা আছে। কোনো রকম সার্জারি আমরা করতে বলি না, কোনো রকম পেইনফুল কোনো ট্রিটমেন্ট নেই। সেখানে আমরা কি দিই, আমরা সামান্য কিছু মেডিসিন দিই, তার সাথে সাথে আমরা কিছু ডায়েট চার্ট দিই, কিভাবে পেশেন্টকে থাকতে হবে, মানে লাইফ স্টাইলটাকে উপরে আমরা চর্চা করি, যেটা কি হয় আস্তে আস্তে করে আমার আগামী দিন আপনার এই প্রবলেমটা ভালো হয়ে যায়। কারণটা হচ্ছে কি দেখুন, দীর্ঘদিন যদি এই রোগটা হয়ে থাকে না, তো কলনের মধ্যে যে ক্যান্সারটা হয়, এটা কিন্তু প্রথম স্টেপ হচ্ছে আমাদের পাইলস ফিস্টুলা ফিশার। তো
তো সবসময় আমরা কি করি, একটা ব্লাড রিপোর্ট করাই, সিএ রিপোর্টটা ওনার কতটা লেভেল রয়েছে। একটা সাধারণ মানুষের সিএ লেভেল কত থাকে, 3-এর মধ্যে। এবার 3 থেকে যদি বেশি রয়েছে, 3 থেকে যদি বর্ডার লাইন রয়েছে, তার মানে আপনাকে খুব সাবধানে থাকতে হবে, আগামী দিনে কিন্তু আপনার ক্যান্সার হতে পারে। তো আমরা আপনাকে কি অ্যাডভাইস দিই কি আপনি তুলসী পাতা খেতে চালু করুন। এবার দেখুন তুলসী পাতা কি সম্পর্ক রয়েছে এর সঙ্গে, এটা হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট। অ্যান্টিঅক্সিডেন্ট যখনই আপনি নেবেন, আপনি কিন্তু দেখবেন কি এই জিনিসটা আর বাড়তে দেবে না। এবার আপনি যে বেড়ে গেল তাকে নামানোর জন্য আমাদের মেডিসিন রয়েছে। তো খুবই আমরা যে ট্রিটমেন্টটা করি না, সেখানে খুবই নেচার ট্রিটমেন্টটা করি, যেখানে পেশেন্টরা মানে হিল হতে গেলে সময় লাগে না। অনেক সময় কি হয় কি ডাক্তারবাবু আপনাকে ওষুধ লিখে দিল, ভালোভাবে আপনার সঙ্গে কথাই বললো না, আপনাকে লাইফ স্টাইল উপরে কোনো চর্চাই করলো না, তাতে কি হলো, পেশেন্ট একবার তো ভালো হলো কিন্তু দ্বিতীয়বার আসবে। এই রোগটা হচ্ছে কেন, কি আলোচনা করে কি ট্রিটমেন্ট করে আমরা ভালো হতে পারবো, এটাও খুব দরকার আছে। একদম। পরের বন্ধুর সঙ্গে আমরা একটু কথা বলে নেবো। কে আছেন বলবেন? নমস্কার। আমি বেলেঘাটা থেকে বলছিলাম। হ্যাঁ বলুন দাদা, কি সমস্যার জন্য ফোন করলেন? হ্যাঁ, ওই আমার মায়ের ওই ঘাড়ের পিঠে কোমরে খুব যন্ত্রণা। মায়ের বয়স কত? এই 74। 74। নিশ্চয়ই ডক্টর দেখিয়েছেন, মেডিসিন খাচ্ছেন উনি? হ্যাঁ, ওষুধ খাচ্ছেন, তবে ওই মানে হোমিওপ্যাথিক চিকিৎসা করেন। আচ্ছা, তো মনের মতন রেজাল্ট পাচ্ছেন না, এটাই আসল কথা, তাই তো? হ্যাঁ। আচ্ছা, ডাক্তারবাবু বলে দিচ্ছেন। বলছেন। এবার দেখুন আপনার মায়ের যে সমস্যাটা রয়েছে এর জন্য কোনো এক্সরে রিপোর্ট হয়েছে, কোন রকম ব্লাড রিপোর্ট বা এক্সরে রিপোর্ট কিছু হয়েছে? হয়েছিল, তো ওটা রিপোর্টে কি বেরিয়েছে? সার্ভাইকাল স্পন্ডিলাইটিস। সার্ভাইকাল স্পন্ডিলাইটিস বেরিয়েছে। হ্যাঁ স্যার। তো এখন যে উনি ট্রিটমেন্টে আছেন, সেই ট্রিটমেন্ট করে কি পেশেন্ট ভালো রয়েছে? না স্যার, তো ওই হোমিওপ্যাথিক ওষুধ কি যেগুলো খায় সেইগুলো কোর্সটা চলাকালীন ওনার একটু কম থাকে, তারপর যখনই ওটা কমপ্লিট হয়ে যায় তারপরে আবার ব্যথা। না, এই ধরনের চিকিৎসা আপনি করবেন না। কি ওষুধ চালাখানি ঠিক আছে, তারপরে আবার সেরকমই হলো, তাহলে চিকিৎসা করা মানেটাই কি হলো, ঠিক না? আপনার মায়ের যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার যে এক্সরে রিপোর্টটা রয়েছে, ওই রিপোর্টটা নিয়ে দেখা করবেন আপনি ইমিডিয়েট, যাতে আপনি পার্মানেন্ট একটা সলিউশন পাবেন। আর কিছু টিপগুলো আজকে আপনাকে বলবো। হ্যাঁ, আপনি যদি টিভি পর্দায় যদি থাকেন তো ভালো করে আপনি দেখুন আমি কি কি ব্যায়াম দেখাচ্ছি আপনাকে, বা কি রকম আপনাকে থাকতে বলছি সেটার উপর মেনটেন করুন, যাতে আগামী দিন আপনি প্রবলেম থেকে অ্যারাইজ হতে পারবেন। অনেক মানুষরা রয়েছে, ধরুন নার্ভের সমস্যা রয়েছে, তারা কিন্তু নাকি সারা জীবন ওষুধ খেয়ে যাচ্ছে। অনেক মানুষরা রয়েছে কি জানে কি একটা মানে ডাক্তারও আপনাকে বলে দেয় কি সারা জীবন খান, আর পেশেন্টরাও নাকি ডাল ভাত মুড়ি সবজি ভেবে নাকি ওরাও আপনার কন্টিনিউ করে যাচ্ছে। একটা রোগের চিকিৎসা আপনাকে করতে হবে। আমি মানছি ট্রিটমেন্ট করতে গেলে মেডিসিন লাগে 2 মাস 3 মাস 6 মাস 1 বছর, এরপরেও যদি আপনাকে ওষুধ খেতে হয় তাহলে আপনার ট্রিটমেন্টটা কি হলো, ঠিক না? তো ওনার মায়ের যে প্রবলেমটা রয়েছে সার্ভাইকাল স্পন্ডিলাইটিস, সার্ভাইকাল স্পন্ডিলাইটিসের মধ্যে কিছু ব্যায়াম থাকে। ব্যায়াম কি ধরনের, আপনি ওনাকে বলবেন সোজা বসতে, সোজা বসে কি করবেন, ঘাড়টাকে পিছনে ফেলবেন, এবার কি করবেন, বাঁ দিকে ফেলবেন, এবার ডান দিয়ে ঘোরাতে বলবেন, সামনে আসবে না, ঠিক না? পিছনে গেল, বাঁ দিয়ে গেল, ডান দিয়ে গেল। স্টুলটাকে পরিষ্কার রাখতে বলবেন। এই যে ব্যায়ামটা দেখালাম এটা দিনে 5 বার করে করতে বলুন। স্টুলটাকে পরিষ্কার রাখবেন। পেট যদি আপনার পরিষ্কার হয়ে থাকে তাহলে কিন্তু ব্যথাটা আপনার আসবে না, কিন্তু যদি আপনার গ্যাস হবে সেদিন দেখবেন আপনার সার্ভাইকাল স্পন্ডিলাইটিস কিন্তু আপনাকে পরেশান করবে। তো ওনাকে বলুন সবসময় যাতে পেট পরিষ্কার হয়ে থাকে, উষ্ণ গরম জল খেতে বলুন। খাওয়ার মধ্যে বায়ু জিনিসটা আপনাকে কমাতে হবে, যেমনি আমরা বলি বাঁধাকপি, ফুলকপি, বেগুন, কুমড়ো, হ্যাঁ, তেঁতুলের টক। তো এই যে 5টা যে এই 5টা জিনিস যে খেতে বারণ করলাম, কারণটা হচ্ছে 5টা জিনিসের মধ্যে প্রচন্ড মাত্রায় গ্যাস কম করে। আপনার যদি গ্যাস বাড়বে তাহলে বললাম আপনার ব্যথাটা বাড়বে। তো এই জিনিসটাকে আপনার ঠিক করতে হবে। এর সাথে সাথে রাত্রিবেলা শোবার সময় আপনাকে বালিশ ছাড়া ঘুমোতে হবে। যদি বালিশ নিতে হয় দেখবেন সার্ভাইকাল কিন্তু পিলো পাওয়া যায়, ঠিক আছে? আপনি কিন্তু যদি সার্জিক্যাল দোকানে যাবেন সেখানে আপনি বলবেন সার্ভাইকাল পিলো দিতে, তো সেটা ব্যবহার করতে পারে। বা আপনি রাত্রিবেলা একটা কাজ করুন, যদি এত কিছু যদি আপনি না করতে পারেন, একটা টওয়েল নিন, টওয়েলকে আপনি রাউন্ড করে নিন, ঠিক আছে? রাউন্ড করে আপনি ওই জিনিসটা ওনাকে ঘাড়ে দিতে বলুন, এটা নিয়ে ওনাকে ঘুমোতে বলুন, বা একদম পাতলা সরু বালিশ নিয়ে ঘুমোতে বলুন। তার সাথে সাথে ওনার বালিশের মধ্যে যাতে রোদ লাগে। অনেক মানুষরা রয়েছে যাদের বাড়িতে ফ্ল্যাটের মধ্যে রোদ আসে না, আর পেশেন্টের কন্ডিশন এরকম থাকে তারা নাকি ছাদে গিয়ে রোদ লাগাতে পারে না। তো পেশেন্টে ভিটামিন ডি কিন্তু খুব দরকার রয়েছে। তার সাথে সাথে যে আমাদের যে পিলোগুলো থাকলো, হ্যাঁ, বা আপনার তসগুলো থাকে, এর মধ্যে যদি রোদ না লাগে না তাহলেও কিন্তু অনেক রকম
আপনার শরীরের মধ্যে রোগ তৈরি হয়। তো দেখবেন আমাদের এই যে ছোটবেলাতে আমরা দেখেছি দিদা বা মা তারা কি করতো ছাদের মধ্যে গিয়ে আমাদের পিলোগুলো আছে বা তোষকগুলো রয়েছে ছাদের মধ্যে রাখতো। কিন্তু এখনকার যে মানুষরা রয়েছে ফ্ল্যাটের মধ্যে যে থাকার স্টাইল রয়ে গেছে, তারা কিন্তু কি করে রোদ লাগায় না। এই রোদ না লাগানোর কারণের জন্য কিন্তু শরীরের মধ্যে আরো রোগ হয়। তো আমি আপনাকে বলবো কি সেই জিনিসটা আপনি করতে চালু করুন। তো এই মেনটেন করা খুব দরকার আছে। আপনি ওষুধ খেলেন, ওষুধ খেয়ে ভালো আছেন, কিন্তু এইগুলো মেনটেন করছেন না, তো আবার বাড়বে। একদিকে আপনি ডাক্তারকে দেখাচ্ছেন ভালো হওয়ার জন্য, একদিকে আপনি যে জিনিস প্রবলেমটা হচ্ছে সেটা আপনি বন্ধ করছেন না, তাহলে কি হবে? আলটিমেটলি রেজাল্ট জিরো আসবে। ঠিক আছে, এটা আপনি মেনটেন করুন। আর আপনার নিয়ারেস্ট যে চেম্বারটা রয়েছে সেখানে দেখা করুন, যেখানে আপনি পার্মানেন্ট সলিউশন পাবেন। একদম। আর সমস্ত বন্ধুদের বলবো চেম্বারের বিষয়গুলো আমি নিশ্চয়ই আপনাদের সঙ্গে আলোচনা করব, তবে বন্ধু চলে এলে আগে বন্ধুর সঙ্গে একটু কথা বলতে ইচ্ছে করে, তো কথা বলেই নি। তারপর আসছি সে বিষয়ে। কে আছেন একটু বলবেন? নমস্কার। নমস্কার, শিয়ালদা থেকে অসিত বলছিলাম। হ্যাঁ বলুন অসিত, বয়স কত আপনার? বয়স 32+। কি সমস্যা? চুল পেকে আছে, তার সঙ্গে চুল পড়েও যাচ্ছে। আচ্ছা বেশ। আপনি পেটে কোনো ছবি তুলেছেন? হ্যাঁ বলুন। আপনার পেটে সোনোগ্রাফি রিপোর্ট হয়েছে, ইউএসজি রিপোর্ট? না 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 না, হয়নি। আর আপনার বয়স কত বললেন? 32। 32। আপনি ইমিডিয়েট একটা সোনোগ্রাফি রিপোর্টটা করান, ঠিক আছে? ইউএসজি শুনুন রিপোর্টটা আপনি। করান। ইউএসজি রিপোর্টের মধ্যে আপনি দেখতে পাবেন আপনি ফ্যাটি লিভার নিয়ে আপনি ভুগছেন, যে কারণের জন্য আপনার কি হচ্ছে, কম বয়সের মধ্যে চুল পেকে যাচ্ছে বা হেয়ার ফলে যে সমস্যাগুলো হচ্ছে, এগুলো হয় কিন্তু আমাদের লিভার থেকে। তা আপনার যদি লিভার যদি খারাপ হয়ে থাকে, আপনি কোনো রকম তেল মাখছেন, আপনি কোনো রকম শ্যাম্পু ইউজ করছেন, তাতে কিছু হবে না। আলটিমেটলি ভিতর থেকে আপনাকে ভালো হতে হবে, নাহলে হয়তো আপনি একদিন দুদিন ভালো থাকলেন তেল শ্যাম্পু করে। আমি কিন্তু দেখেছি নাকি আপনার সোসাইটির মধ্যে চুল তেল লাগালে নাকি পায়ে অব্দি চুল হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই যে বাজে জায়গায় আপনি এসব থাকবেন না, টাকাটা নষ্ট হবে, আলটিমেটলি কাজের কাজ কিছু হবে না। বুঝতে হবে, প্র্যাকটিক্যালি বুঝতে হবে কি একটা মানুষের হেয়ার ফল হচ্ছে কেন, তো কম বয়সের মধ্যে চুল পেকে যাচ্ছে কেন, ঠিক না? তাকে কি করে ভালো রাখা যায়, পার্মানেন্ট সলিউশন কি রয়েছে? আপনি পার্লারে গিয়ে আপনি লক্ষ লক্ষ টাকা খরচা করছেন, কিন্তু আলটিমেটলি আপনার কাছে সলিউশন কিছু নেই। আপনি নিজেই জানেন না কি প্রবলেমটা অ্যারাইজ হলো কোথা থেকে। ইউএসজি রিপোর্টটা করেন, আপনি ফ্যাটি লিভার রয়েছে, ফ্যাটি লিভারের চিকিৎসা করান। লিভার যদি ভালো না থাকে, আজকে আপনি ফোন করলেন আমাকে চুলকে নিয়ে, কালকে ফোন করতে হবে আপনাকে স্কিনকে নিয়ে, স্কিন আস্তে আস্তে ডাল হবে। ঠিক আছে, তো আপনি একটা ইউএসজি রিপোর্ট করে আপনার নিয়ারেস্ট যে চেম্বার রয়েছে সেখানে দেখা করুন, যেখানে আমরা পার্মানেন্ট আপনার সলিউশন বলবো আগামী দিন। যেটা কি হবে, চুল যে পেকে গেছে সেটাকে তো সাদা কালো করা যায় না, কিন্তু নতুন করে যে চুলটা বেরোবে সেটা কিন্তু দেখবেন আপনি কালো বেরোতে চালু হবে। একদম। আর চট করে আমাদের বন্ধুদের জন্য একটু বলে রাখবো চেম্বারগুলোর কথা। প্রচুর চেম্বার কিন্তু আমাদের রয়েছে, তাই দায়িত্ব আপনার বাড়ির কাছাকাছি কোন চেম্বারটি রয়েছে। বনগাঁয় আমাদের চেম্বার কিন্তু হয়, নিয়ম করে বনগাঁ চেম্বার থাকে। ডক্টর এন ভট্টাচার্য উপস্থিত থাকেন, ক্যানিংয়ে থাকেন ডক্টর আর দে, আসানসোলে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, খড়গপুরে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, শিলিগুড়িতে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে এবং বহরমপুরে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, বাঁকুড়ায় পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, কৃষ্ণনগরে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, শ্যামপুর চেম্বারে আপনারা পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, বোলপুরে পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, পেয়ে যাচ্ছেন হেরিয়া, মেচেদা এবং হলদিয়াতে ডক্টর বি শর্মাকে। অর্থাৎ মিদনাপুরের বন্ধুরা কিন্তু এবার ডক্টর বি শর্মাকে অনেকটা বেশি সময় ধরে পাচ্ছেন, তাই একটু টিভি স্ক্রিনে যে নাম্বার যাচ্ছে সেই নাম্বারে ফোন করে একটু কথা বলে নেবেন। পাশাপাশি বলবো যে ঝাড়গ্রামে আমাদের চেম্বার তো স্টার্ট হয়ে গিয়েছে, আপনারা জানেন। ডক্টর এ হালদারকে কিন্তু আপনারা পাচ্ছেন, বর্ধমানে ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, দুর্গাপুরে ডক্টর এন ভট্টাচার্যকে আপনারা পাচ্ছেন, আরামবাগে ডক্টর এ হালদারকে পাচ্ছেন। আপনাদের জন্য কাকদ্বীপ আবার নতুন চেম্বার, নতুন ভাবে ভাবনা চিন্তা কাকদ্বীপকে নিয়ে, এত রিকোয়েস্ট কাকদ্বীপ নিয়েছিল সে কারণে আবার কাকদ্বীপ নিয়ে আমরা ভাবছি। ডক্টর বি শর্মা কিন্তু উপস্থিত থাকছেন, তো যারা এবার কাকদ্বীপে দেখাতে চাইছেন তারা চটপট কিন্তু হেল্পলাইন নাম্বারে ফোন করে নাম লেখাবেন। আর আসামের বন্ধুদের জন্য বলবো শিলচর, গুয়াহাটি বা ডিব্রুগড়, যেটাই আপনার নিয়ারেস্ট হোক না কেন, যে কোনো জায়গায় আপনি যান না কেন, এবার কিন্তু পাচ্ছেন ডক্টর বি শর্মাকে। তাই টিভি স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই ফোন করুন, কথা বলুন আর অ্যাপয়েন্টমেন্টটা ফিক্সড করে নিন। পাশাপাশি ত্রিপুরার আগরতলাতেও কিন্তু চেম্বার রয়েছে, পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, কোচবিহারে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, মালদায় পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, আর পুরুলিয়ায় পাচ্ছেন ডক্টর এ হালদারকে। পাশাপাশি বলবো গঙ্গারামপুরে পেয়ে যাচ্ছেন কিন্তু ডক্টর এস ঘোষালকে, দিল্লিতে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে এবং রায়গঞ্জেও পাচ্ছে কিন্তু ডক্টর এস ঘোষালকে। কলকাতায় কিন্তু আমাদের অনেকগুলি চেম্বার রয়েছে, পেয়ে যাচ্ছেন একদম মধ্যমগ্রাম চৌমাতার কাছাকাছি, পেয়ে যাচ্ছেন কিন্তু হাজরা শিশু মঙ্গল হসপিটালের একদম অপোজিটে, এছাড়া পেয়ে যাচ্ছেন হাতিবাগানে, পেয়ে যাচ্ছেন
খিদিরপুরে এবং তার পাশাপাশি আপনারা হাওড়ার বন্ধুরা শিবপুর, বাল্টিকুড়ি বাজার, দাসনগর এবং বেলুড়ে পাচ্ছেন। আর দক্ষিণ 24 পরগনার বন্ধুরা প্রত্যেক বৃহস্পতিবার করে কিন্তু আমতলা চেম্বারে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে। কে আছেন আমাদের সাথে ফোনে? নমস্কার। হ্যাঁ নমস্কার ম্যাডাম, কে বলছেন? মাইতি কথা বলছি কোলাঘাট থেকে। কোলাঘাট থেকে বলুন, কি সমস্যা? সমস্যা বলতে আমার একটু ডাইজেশনের প্রবলেম। বয়স কত আপনার? বয়স হচ্ছে 28। 28। আচ্ছা, অল্প বয়স। আচ্ছা, আপনি কি খুব জাঙ্ক ফুড, ফাস্ট ফুড বেশি ব্যবহার করেন? আমি আগে খেতাম খুব জাঙ্ক ফুড, এখন টোটালি বন্ধ করে দিয়েছি একবারে। তার মানে আপনার এতটাই কষ্ট হচ্ছে কি আপনি খাওয়ার বন্ধ করে দিয়েছেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনি কোন রকম নেশা করেন? না, নেশা খুব একটা করি না, মাঝে মধ্যে স্মোকটা করি। আচ্ছা, স্মোকটা একটু কমান, ঠিক আছে? এখানে স্মোকটা যে করেন আপনি, তো স্মোকটা আপনি ইন করছেন, ঠিক না? ভিতরে যে জিনিসটা নিচ্ছেন, ধোঁয়াটা নিচ্ছেন, তো সেটা তো আগামীতে আপনার গ্যাস হবেই। আর পেট পরিষ্কার হয় আপনার? হ্যাঁ। পেট কি পরিষ্কার হয়? হ্যাঁ হ্যাঁ স্যার। আচ্ছা, জল ক লিটার খান আপনি? জল ওই সারাদিনে 3 লিটার। সারাদিন 3 লিটার। উষ্ণ গরম জলটা কখন খাওয়া হয়? উষ্ণ গরম জল? না না না। সকালবেলা ঘুম থেকে উঠে আপনি উষ্ণ গরম জলটা খেতে চালু করুন, ঠিক আছে? আচ্ছা, আর লেবু দিয়ে কি খাবো ওটা? হ্যাঁ, লেবু মানে পাতি লেবুর সাথে মিশিয়ে কি জলটা খাবো? না, যদি আপনার ফ্যাট থাকে, যদি আপনি রোগা হতে চাইছেন, তাহলে আপনি নেমু মেশাতে পারেন। আর যদি আপনার বডি স্লিম আছে, তাহলে কিন্তু নেমু মেশানো দরকার নেই। আচ্ছা, ঠিক আছে? নরমাল গরম জল? হ্যাঁ, উষ্ণ গরম জল নর্মাল টেম্পারেচারেই আপনি সকালবেলা খালি পেটে খেতে চালু করুন। খালি পেট আপনি থাকবেন না, ঠিক আছে? শুনুন এবারে। এটা আপনি মেনটেন করুন। আর এরপরে প্রবলেম যেটা রয়েছে, এই যে জিনিসটা বললাম না, এটা করলে আপনি আর আগামী দিন আপনার এই প্রবলেমটা অ্যারাইজ করবে না। কিন্তু এই যে অ্যান্টাসিড হয়ে যাওয়া, মানে ইনডাইজেশন হয়ে যাওয়া, খাওয়া ঠিক মতো যদি হজম যদি না হয়, তাহলে আপনার শরীরের মধ্যে কিন্তু না অনেক রকম সমস্যাগুলো তৈরি হবে। কারণটা হচ্ছে একটা খাবারকে আমাদেরকে 32 বার চিবাতে হয়। দাঁত রয়েছে আমাদের 32টা, খাবার চিবাতে 32 বার। কোন মানুষরা 32 বার চিবাচ্ছে না। তো যে কারণে যেটা কি হচ্ছে, আমাদের স্লাইভা তৈরি হচ্ছে না। তো স্লাইভা যদি তৈরি যদি না হয়, তাহলে কি হবে, আমাদের ইনডাইজেশন সমস্যা হবে। তো ইনডাইজেশন যদি সমস্যা হয়, তাহলে কি হবে, আপনার আগামী দিন খাওয়ার পর একটা রস তৈরি হবে, রক্ত, মাংস, মেদ, অস্থি, মজ্জা, শুক্র। তো শুক্র তো ছেড়ে দিন, আপনার খাওয়ার পর রস তৈরি হচ্ছে না। এর জন্য আমি আপনাকে বলবো যে আপনি ভুল করে ফেলেছেন, যে বললেন যে এখন আমি জাঙ্ক ফুড, ফাস্ট ফুড খাচ্ছি না, কিন্তু আগে তো আপনি খেয়েছিলেন। যে কারণের জন্য আপনার যে প্রবলেমগুলো রয়েছে, তার জন্য আপনার ট্রিটমেন্টও করাতে হবে। আর কোলাঘাটের নিয়ারেস্ট চেম্বার হচ্ছে মেছেদা, যেটা সামনে বুধবার দিন আমি নিজেই থাকবো মেছেদা চেম্বারে। তা আপনি যদি পারেন হেল্পলাইন নাম্বারে ফোন করে মেছেদা চেম্বারে এসে যোগাযোগ করুন, যেখানে আমি আপনার সাধারণ কিছু মেডিসিন বলে দেবো, সেটা আপনি ব্যবহার করবেন, একদম ভালো থাকবেন আপনি। বেশ, তো যারা ভালো আছেন তাদের কথা শুনবেন নাকি? আমার মনে হয় যে তাদের কথা শুনলে কনফিডেন্সটা আপনার আরো বেড়ে যাবে। কারণ ডাক্তারবাবু অবশ্যই প্রশংসা করবে তার এনবিপির অন্যান্য চিকিৎসকদের, আমিও অবশ্যই প্রশংসা করবো এনবিপির। কিন্তু যারা আপনাদের জায়গায় রয়েছে, যারা আসছেন এনবিপিতে এবং ট্রিটমেন্ট নিচ্ছেন, ভালো আছেন, একেবারে তাদের কথা সব থেকে আপনার মন ছুঁয়ে যাওয়ার মতন কথা হবে। তো সেরকম বন্ধুর কথা শুনি এবং তারপরে ফিরে আসবো অনুষ্ঠানে। ম্যাডাম, আপনার নাম কি? শ্যামলী হালদার, আপনি কোথা থেকে এসেছেন? ডায়মন্ড হারবার থেকে। ডায়মন্ড হারবার থেকে। আচ্ছা, আপনি কি সমস্যা নিয়ে এনবিপি তে এসেছিলেন? আমার পায়ের ব্যথা নিয়ে আমি এনবিপিতে এসেছিলাম। হাঁটুর ব্যথা নিয়ে? হাঁটুর ব্যথা। ডাক্তারবাবু দেখে কি বলেছিলেন? ডাক্তারবাবু দেখে বলেছিলেন যে কতদিন সারবে বা কত হবে। আচ্ছা, আপনার অস্টিও আর্থারাইটিস হয়েছিল? হ্যাঁ, বলেছিলেন। আচ্ছা, আপনি আমাদের এখানে আসার আগে অন্য চিকিৎসা করেছিলেন? অনেক চিকিৎসা করেছি, কিন্তু কোনো কাজ হয়নি। কোনো কাজ হয়নি? না, একই রকম। একই রকম। আচ্ছা, আমাদের এখানে কোন মাসে ট্রিটমেন্টের জন্য এসেছিলেন? আমি নভেম্বরের 7 তারিখে এসেছিলাম। নভেম্বরের 7 তারিখে। আজকে ধরুন জানুয়ারি 16 তারিখ। হ্যাঁ। আপনি এর মধ্যে আপনি কেমন আছেন এখন? না, কেমন আমি আছেন? খুবই ভালো আছি। আমার পায়ের ব্যথা ইজি হয়ে গেছে, আমার কোনো সমস্যা নেই, হাঁটতে চলতে আর কষ্ট হয় না? কষ্ট হয় না। এমনকি আমার রিলেটিভদেরও বলেছি, হ্যাঁ, তারা হ্যাঁ। ভেলোর যাবে বলেছিল, আচ্ছা। যে আগে ডাক্তারবাবুকে দেখাও, আচ্ছা। তারপরে তোমরা অন্য জায়গায় দেখাবে। হ্যাঁ, এবং তারাও এখন সম্ভবত এসেছে। মানে আপনার এতটা এখানে আত্মবিশ্বাস জন্মেছে আমি যে আপনার নিজের রিলেটিভদেরও এখানে পাঠাচ্ছেন এখন। পাঠিয়েছিলাম। আচ্ছা, এখন আপনি তাহলে স্যাটিসফাইড এবং হ্যাঁ, happy? এখন স্যাটিসফাইড। আচ্ছা, আপনি দর্শকরা যারা আমাদের এই প্রোগ্রাম দেখছেন, তাদের জন্য কি বলতে চাইবেন? তাদের বলতে চাই তারাও এই এখানে দেখাক এবং রোগ থেকে মুক্ত হোক। আচ্ছা, তাদেরকেও আপনি চাইছেন যাতে এনবিপি তে এসে ডাক্তারবাবুকে দেখান, হ্যাঁ, হ্যাঁ। এবং তাদের যা কোনো সমস্যা হোক সেটা নিয়ে আসলে আসলে তারা তারা- ভালো ফল পাবে, আপনার এই বিশ্বাস হ্যাঁ, আছে। হ্যাঁ, হ্যাঁ,
আমার এটা বিশ্বাস। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, আমার নিজের থেকে আমার এটা বিশ্বাস যে আমার বিয়ে হয়েছে যখন, তখন তাদেরও ভালো হয়ে যাবে, আমার এটা নিজের আত্মবিশ্বাস। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, এবং আপনি আরো ভালো থাকুন, আমরা এটাই আশা করব। এবং দর্শকদের যেটা বললেন, দর্শকদের জন্য এটা একটা সুখবর যে আমাদের এখানে এলে অনেক দূরে গিয়ে চিকিৎসা না করিয়েও আমাদের এনবিপিতে এসে চিকিৎসা করলে মানুষ সুস্থ হতে পারে। হ্যাঁ, ধন্যবাদ। হ্যাঁ। এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের অনুষ্ঠানে আপনাদের সকলকে আরো একবার জানাবো স্বাগত। এবং চারিদিকে আপনাদের পরিচিত মানুষরা ভালো রয়েছেন, এনবিপির প্রশংসা করছেন, এনবিপিতে গিয়ে তারা মারাত্মক রকম ভাবে উপকৃত, এনবিপিতে গিয়ে অপারেশন করার পরামর্শ থেকে তারা রেহাই পেয়েছেন, এনবিপিতে গিয়ে সারা জীবন মেডিসিন তাদের খেতে হচ্ছে না। এত প্রশংসা, মানে ছুরি ছুরি প্রশংসা আপনি বহু দিন ধরে কিন্তু শুনছেন। তবে এখনো পর্যন্ত আপনার হয়তো এসে ওঠা হয়নি এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে। শুধুমাত্র বাড়িতে বসে কিন্তু অনুষ্ঠান দেখলেও আপনি লাভবান হবেন না। হ্যাঁ, কিছু টিপস আপনি ফলো করতে পারেন, ডাক্তারবাবুদের ভালো ভালো পরামর্শ আপনি শুনে চলতে পারেন, সেটা আপনাকে অনেক ভালো রাখবেন। কিন্তু সম্পূর্ণভাবে সুস্থ হতে হলে কিন্তু আপনাকে যোগাযোগ করতে হবে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে। আর আপনারা জানেন এই অনুষ্ঠান মানে বিভিন্ন ধরনের বিষয় নিয়ে আমরা আলোচনা করি। আজকেও আপনাদের জন্য সেরকম কিছু বিষয় আমরা নির্বাচন করেছি এবং আমাদের সঙ্গে উপস্থিত রয়েছে আজকে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের চিফ মেডিকেল ডিরেক্টর ডক্টর বি শর্মা। নমস্কার। এবং পাশাপাশি তো অবশ্যই আপনারা রয়েছেন এবং আপনাদেরই একটি বিষয় নিয়ে আলোচনা করব। অনেকেই বারংবার ফোন করে বলছেন স্কিনের সমস্যা, ঠিক বুঝতে পারছি না বিষয়টা কি। পরে যখন আমরা চেম্বারে দেখি সোরিয়াসিস। সোরিয়াসিস এমন একটা সমস্যা, আপনি সাধারণ স্কিন ডিজিজ ভাবছেন, আপনি সেটাকে অতটা গুরুত্ব দিচ্ছেন না, ফলে সেটা একটা ক্রিটিক্যাল পর্যায়ে পৌঁছে যাচ্ছে। তাই সচেতনতা বাড়ানোর প্রয়োজনীয়তা রয়েছে। সে কারণে আজকে এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব, যেখানে ডাক্তারবাবুকে পেয়েছি। ডাক্তারবাবুর কাছ থেকে শুনবো যে সোরিয়াসিস বিষয়টা ঠিক কিরকম। দেখুন, সোরিয়াসিস নিয়ে যদি আমরা আলোচনা করি, তো সোরিয়াসিস রোগটা মানে বলতে পারেন কি, এর মডার্ন মেডিসিন যদি চিকিৎসা বলা হয়, এর কোনো চিকিৎসা নেই। আজকে প্রথম আমরা জানবো কি সোরিয়াসিস রোগটা কি, কি দিয়ে আমরা জানতে পারবো কি আমার সোরিয়াসিস রয়েছে। দেখুন, আপনার স্কিনের মধ্যে একটা লাল লাল ছোপ ছোপ আপনার মানে একজিমা মতন আপনার হতে চালু হয়ে যায়, কিন্তু পেশেন্ট এখানে কনফিউজ থাকে কি আমার একজিমা আছে না কি আছে। এবার এই প্রবলেমটা যখন আপনার অ্যারাইজ হবে তখন ইচিং করবে। তো চুলকালে কি হবে, আপনার যেরকম মাছের ছালগুলো ওঠে ঠিক ওইরকম কিন্তু চামড়াগুলো উঠতে চালু হবে। মানে আপনার স্কিনটা প্রচন্ড ড্রাই করে দেয়, যে কারণের জন্য আপনার কি হচ্ছে কি সেখানে যখন চুলকাচ্ছেন আপনার স্কিনগুলো কিন্তু উঠছে। আমাদের স্কিনের কিন্তু 7টা লেয়ার হয়। এই 7 রকম যে লেয়ারটা হয়, এই লেয়ারটা যখন উঠতে যখন চালু হয়, তাহলে আপনি বুঝতে পারছেন কি আপনার এটা সোরিয়াসিস রয়েছে। সোরিয়াসিস কিন্তু প্রথমেই আপনার জেনে নেওয়া দরকার, সিমটমস একটাই আছে, যেটা হচ্ছে আপনার স্কিন কিন্তু উঠতে চালু হয়ে যায়। বাকি যে আপনার অ্যালার্জি হয়ে থাকে বা আপনার বাকি যে ইচিং এ যে কোনো আপনার টেনিয়া ক্লোরোসিস হয়ে থাকে, তাদের মধ্যে কি হয় আপনার স্কিনগুলো কিন্তু উঠে না। কিন্তু সোরিয়াসিসের মধ্যেই আপনি দেখতে পাচ্ছেন কি আপনার স্কিনগুলো কিন্তু ড্রাই হয়ে চামড়াগুলো উঠতে চালু হয়ে যায়। এবারে ডিফারেন্ট কিন্তু জায়গা হয়। অনেক সময় দেখবেন আপনি মাথা হয়ে থাকলো, আপনি যাকে ড্যান্ড্রাফ ভাবছেন, হেয়ার ফল হচ্ছে, কিন্তু সেখানে ড্যান্ড্রাফ নয়, সেখানে দেখতে পাচ্ছি আপনার স্ক্যাল্প সোরিয়াসিস রয়েছে। আপনার মাথায় কিন্তু স্কিনগুলো উঠছে, কিন্তু আপনি ভাবছেন হয়তো ড্যান্ড্রাফ আছে, এটা ড্যান্ড্রাফ নয়, এটা স্ক্যাল্প সোরিয়াসিস আছে। ঠিক আছে। আবার অনেক সময় দেখতে পাই আমরা সেখানে কিন্তু অনেক রকম একটা পুষ বেরোতে থাকে, রক্ত বেরোতে থাকে, এতটা স্কিন ড্রাই হওয়ার পর ইচিং হতে হয়ে যায়। বাকি জায়গা দেখবেন আমাদের টোতে হয়ে যায়, আমাদের মানে যে কানের পিছনে হয়ে যায়, অনেক জায়গায় শরীরের মধ্যে আপনার হতে চালু হয়। এই যে সিমটমস গুলো বললাম, এটা হলো আপনার সোরিয়াসিস। এইবার এখান থেকে আমরা কি করে বাঁচবো, কি এর চিকিৎসা, এটা আমরা আপনার বলবো। অবশ্যই এই বিষয় নিয়ে নিশ্চয়ই আপনাদের জন্য আমরা আলোচনা করব। তবে কে আছেন আমাদের সাথে একটু দেখে নেব। নমস্কার। হ্যালো। হ্যাঁ বলুন কে বলছেন? হ্যাঁ বলুন, কে বলছেন? বাগনান থেকে বিজলি বুড়াই বলছি। আচ্ছা, কি সমস্যা? আমার হাঁটুতে প্রচুর ব্যথা। হাঁটুতে প্রচুর ব্যথা। বয়স কত? 46। 46 বছর বয়স, হাঁটুতে ভীষণ ব্যথা। কোথায় আপনি থাকেন, কোথায়? কোথা থেকে বলছেন? বাগনান বললেন না? হ্যাঁ। আচ্ছা, বাগনান। বাগান থেকে বলছেন, তাহলে আগামী বুধবার দিন মেছেদা চেম্বার আছে, সেখানে আমি থাকবো। আর আপনার কোনো রিপোর্ট কিছু করা আছে? সবই আছে। তাহলে সেই রিপোর্টগুলো নিয়ে এসে দেখা করুন, ঠিক আছে? কারণটা হয় দেখুন, হাঁটুতে যে ব্যথা, শুনুন এবারে। হাঁটুতে ব্যথাতে অনেক মানুষরা কি ভাবে কি এটা অস্টিওআর্থ্রাইটিস রয়েছে, মানে আমাদের আওয়াজ করছে, মানে আমাদের হাঁটুর জেলগুলো শুকিয়ে যাচ্ছে, কিন্তু সেটাই নয়।
অনেক সময় কি হয়, পেশেন্টকে কিন্তু দেখতে হয় আপনার হাঁটুটা কন্ডিশনটা কেমন রয়েছে। কারণটা হচ্ছে কি আপনি যাকে ভাবছেন কি আমার অস্টিওআর্থ্রাইটিস রয়েছে, তার সাথে সাথে কিন্তু ভেরিকোজ ভেন হতে পারে। এবার ভেরিকোজ ভেন কাকে বলা হয়, আপনার যে শিরাগুলো রয়েছে না সেটা কিন্তু পার্পল কালার হয়ে যাবে, শিরাগুলো কিন্তু দেখতে চালু হয়ে যাবে, শিরাগুলো কিন্তু ডার্ক হয়ে যাবে, ঠিক আছে। তো এই ধরনের যে প্রবলেমগুলো অ্যারাইজ হয় তাকে বলা ভেরিকোজ ভেন, মানে আপনার ব্লাড সার্কুলেশনটা বন্ধ হয়, যে কারণের জন্য আপনার কিন্তু শরীর পায়ে কিন্তু ব্যথা হবে, অনেক সময় কিন্তু পাটা আপনার ফুলে যাবে। তো অস্টিওআর্থ্রাইটিস যেটা হচ্ছে আমাদের দুটো হাড়কে জুড়তে দেয় না। আপনার দুটো হাড়ের মাঝখানে একটা জেল থাকে, সেই জেলের নাম হচ্ছে সাইমি ফ্লুইড, মানে এটা কিছু নরম গদ্দি, এটা কি করে দুটো হাড়কে জুড়তে দিচ্ছে না, ঠিক আছে। তো যখনই আপনার শেষ হয়ে গেল তখন কি হলো, দুটো হাড়ি জুড়ে গিয়ে ঘষণ খেতে চালু করে দিল, খটখট করে একটা শব্দ শোনাই দিচ্ছে, এটা হচ্ছে আপনার অস্টিওআর্থ্রাইটিস। এটাই যদি আপনি ফেলে রাখেন আগামী দিন আপনার অস্টিওপেনিয়া হয়ে যাবে। তো এই প্রবলেম দিয়ে আপনাকে সলিউশন বার করতে হবে, কি করে আমি সমস্যা থেকে বেরোতে পারবো। এর জন্য আপনি অবশ্যই দেখা করা দরকার রয়েছে। কারণটা হচ্ছে কি আপনার এক্সরে রিপোর্ট কি বলছে, ফিজিক্যালি আপনার সামনে পার্টের মধ্যে আপনার কোনো রকম ভেরিকোজ ভেন আছে কিনা সেটা দেখতে হবে। এরপরে আপনাকে ট্রিটমেন্ট দিতে হবে, যেখানে আপনি আস্তে আস্তে করে দেখবেন এই প্রবলেম থেকে আপনি বেরোতে পারবেন। একদম। আর এবারে তো আমাদের মেচেদা, হেরিয়া এবং হলদিয়া তিনটি জায়গাতেই কিন্তু ডক্টর বি শর্মা থাকছেন আপনাদের জন্য। তাই বিদ্যাপুরের বন্ধুদের জন্য বলবো যে যারা এতদিন ডক্টর বি শর্মাকে দেখাতে চাইছিলেন তারা কিন্তু এবার একটু চটপট নামটা লিখিয়ে ফেলবেন। কে আছেন বলবেন। নমস্কার। হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন। হ্যাঁ নমস্কার। নমস্কার, কে বলছেন। আমি বর্ধমান থেকে বলছি। হুম হুম। আমি আমার ঠাকুমার সমস্যার জন্য বলছি। ঠাকুমার সমস্যা, বয়স কত ঠাকুমার। ঠাকুমার বয়স তোমার এই 60 বছর। 60 বছর। হুম। আচ্ছা, কি সমস্যা হচ্ছে। তো ঠাকুমার সমস্যা বলতে ঠাকুমা তোমার একটু ঠান্ডা ধাত আছে, বুকে তোমার কফ জমে থাকে। আচ্ছা। হুম। আর তোমার মাঝে মাঝে মাথা গড়ে কম ঠান্ডাতে, কিন্তু মানে যে বংশগত যে কারো আছে তা নাই, কিন্তু এরকমই হঠাৎ আচ্ছা। করে আবার কানে তোমার কোন ডাক্তারকে দেখিয়েছেন আপনি? কানে তোমার মাঝে মাঝে ইয়ে হয়, বুকে মাথাটা ঘুরে গিয়ে ইয়ে হয়, ঘুরে যায়। কোন ডাক্তারকে দেখানো হয়েছে আপনার? হ্যাঁ, এইখানে আমাদের লোকাল ডাক্তারকে দেখিয়েছে। আচ্ছা, তারা কোনো ব্লাড রিপোর্ট করেছে, আইজি রিপোর্ট? হ্যাঁ, ব্লাড রিপোর্ট করেছে। তারপরে তোমার ওই বুকে কফ জমেছে বলে একটা এক্সরে মতন করেছে, দিয়ে ওরা তোমার একটা ইয়ে দিয়েছে, ওই ইনহেলার। হ্যাঁ, দেখুন আমি কি দিয়েছে কি করেছে সেটা আমি পরে বলবো। এখন ওনার কি অ্যালার্জি রিপোর্ট কিছু হয়েছে? অ্যালার্জি রিপোর্ট তো আমি জানি না, অ্যালার্জি রিপোর্ট জিজ্ঞাসা করছি হয়েছে নাকি। হুম। আপনি একটা কাজ করুন, শুনুন, বর্ধমানে থাকেন তো, বর্ধমানে আমাদের চেম্বার আছে, ঠিক আছে। আপনার যে ঠাকুমা রয়েছে ওনাকে একবার নিয়ে আসুন। আচ্ছা, নাকে সাইনাস ওরকম হয়েছে। হ্যাঁ হ্যাঁ, আমি বলেছি আপনাকে কি কি হয়েছে। শুনুন এবার আপনি, হ্যাঁ। আপনার কাছে যা যা রিপোর্ট রয়েছে সেই রিপোর্টগুলো নিয়ে আপনার ঠাকুমাকে বর্ধমান চেম্বারে আমাদের যোগাযোগ করুন। কারণটা হচ্ছে কি ওনার অ্যালার্জি রিপোর্ট করাতে হবে। আপনার যে রিপোর্টগুলো হয়েছে সেটা হচ্ছে সিবিসি, কমপ্লিট ব্লাড কাউন্ট, ঠিক আছে। এর মধ্যে হেমোগ্লোবিন কত আছে, প্লেটলেট কাউন্ট কত রয়েছে, আপনার ডাব্লিউবিসি কত আছে, আরবিসি কত রয়েছে, ইএসআর কত রয়েছে, এই প্যারামিটারগুলো আমরা জানতে পারবো। কিন্তু ওনার যে প্রবলেমটা রয়েছে না, এই শ্বাসকষ্ট সমস্যা, ঠিক আছে, এর মধ্যে কিন্তু অ্যালার্জি রিপোর্টটা করতে হবে, যেটা বলে আইজিই, এই রিপোর্টটা করাবেন। এই রিপোর্টের মধ্যে আপনি জানতে পারবেন যে ইনফেকশনটা ওনার অ্যালার্জিটা বেশি রয়েছে। এটা যদি সময় থাকতে থাকতে আপনি যদি না নামান তাহলে কি হবে, ওনার কিন্তু লাংস নষ্ট হয়ে যাবে, শ্বাসকষ্ট হতে চালু হয়ে যাবে, ঠিক আছে। তো আপনি যে বললেন কি আমি ডাক্তার দেখিয়েছি, তারা কিন্তু ইনহেলার দিয়েছে। তো ইনহেলার নেবার পর পেশেন্ট আরাম আছে, কিন্তু ট্রিটমেন্ট সেটা হলো না। কতদিন আপনি দেবেন? ইনহেলার দিলে আপনি আরাম পাবেন, ছেড়ে দেওয়ার পর আবার সেরকমই হবে। তার চিকিৎসা করান। আপনি ডাক্তার দেখিয়েছেন, তারা ওষুধ খেয়ে যদি ভালো হয়ে থাকে খুব ভালো কথা, উনি আরাম পেয়ে যাবেন। কিন্তু কারণটা হচ্ছে কি আপনি সিমটমসের চিকিৎসা করলেন, যে কারণের জন্য রুগী একটু আরাম হলো, কিন্তু আবার এই প্রবলেমটা অ্যারাইজ হবে। বারে বার যাতে আমি ডাক্তার কাছে না যেতে হয়, বারে বারে এরকম ওষুধ না খেতে হয়, তার জন্য প্রপার চিকিৎসা করান, যাতে উনি পুরোপুরি ভালো হতে পারে। যেমনি আপনি বললেন সাইনের সমস্যা, এবার সাইনের সমস্যার মধ্যে কি হয়, পিএনএস যে রিপোর্টটা করেছেন আপনি, এক্সরে রিপোর্টটা করেছেন, সেখানে আপনি দেখতে পাচ্ছেন এই জায়গাটা মিউকাস জমে যাচ্ছে আপনার, ঠিক আছে। এই যে সর্দিটা যে জমে যাচ্ছে সে কারণের জন্য আপনার নিঃশ্বাস নিতে ওনার কষ্ট হচ্ছে, এটা হচ্ছে সাইনের সমস্যা। তার জন্য আপনি লোম বিলোম প্রাণায়ামটা করুন, তার সাথে সাথে আপনি তুলসী পাতা খেতে চালু করুন, বাসক পাতা কাড়া বানিয়ে আপনি খেতে পারেন। তো অনেক ধরনের উপায় আছে যেটা উনি করে ভালো হতে পারেন, কিন্তু সবসময় কথাতে যদি আপনি ওষুধ খাবেন তাহলে কিন্তু ওনার শরীর আরো খারাপ হয়ে যাবে, ঠিক না।
একদম খুব ভালো অ্যাডভাইস। নিশ্চয়ই শুনে চলবেন, একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ শুনে চললে কিন্তু দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকা যায়, সুস্থ থাকা যায়। কে আছেন বলবেন? নমস্কার। হ্যালো, হ্যাঁ বলুন, কথা বললে শুনতে পাবো, বলুন। হ্যালো, হ্যালো, হ্যাঁ হ্যালো, কে বলছেন? আমি মালদা থেকে লাবণী সরকার বলছি। হ্যাঁ লাবণী, কি সমস্যা? আমার সমস্যা নেই, সমস্যা হচ্ছে আমার মায়ের। মায়ের কি সমস্যা? মায়ের ওই পায়খানা নিয়ে সমস্যা। কি হচ্ছে, প্রবলেমটা কি হচ্ছে? প্রবলেমটা এটাই যে পায়খানা ওষুধ না খেলে হবে না। আচ্ছা, আর যে মেডিসিন এখন বর্তমানে অন্য ডক্টরের কাছ থেকে খাচ্ছে, ওই ওষুধটা খাওয়ার পরেই হুম, সেই দিন পায়খানা হবে, নাহলে হবে না। ওকে, আর এনি টাইম পেট চেপে থাকছে, অল্প খাক বেশি খাক পেট চেপে থাকছে। বেশ না, এটা বেশ, কিন্তু খুবই খারাপ হ্যাবিট। যে ওষুধ খেয়ে ওনার যদি পায়খানা হয়ে থাকে, এটা খুবই খারাপ হ্যাবিট। যে তুমি কারণে শোনো। কি হবে, আগামী দিন ওনার আঁতটা খারাপ হয়ে যাবে। আঁত এবার কাকে বলা হয়, আমাদের ইন্টেস্টাইন যে নলিটা রয়েছে, মানে আমাদের আঁত 10 ফুট আমাদের কি হয়, ছোট আঁত হয়, আর 5 ফুট আমাদের বড় আঁত হয়, মানে 15 ফিট আমাদের আঁত আছে। ঠিক আছে, দেখতে কিরকম হয় আপনি দেখবেন যখন আপনার হিউম্যান বডি যে স্ট্রাকচারটা হয়, তার মধ্যে একদম দেখতে পাবেন সাপের মতন আপনার এরকম নড়ছে। ঠিক আছে, তো এইরকম যে শেপে যে থাকে সেটা বলা হয় আপনার আঁত। তো আপনি যে মেডিসিন খাওয়ার পর যে স্টুলটা হচ্ছে, সেখানে কি হচ্ছে, ওনার আঁতের উপরে কিন্তু চাপ পড়ছে। আগামী দিন আপনার আঁত খারাপ হয়ে যাবে। তো আপনি দেখুন, যদি আপনার আঁত খারাপ হয়ে গেল, মানে ইন্টেস্টাইন যদি আপনার নষ্ট হয়ে যায়, তাহলে কি হবে, আপনাকে আলাদা করে আপনি ইন্টেস্টাইনটাকে বসাবেন? তো এরকম আপনি ওষুধ খাবেন না, আপনাকে নিজের লাইফস্টাইলটাকে চেঞ্জ করান। খাওয়ার মধ্যে ফাইবার জাতীয় জিনিসটা আপনি বেশি খেতে হবে। যেরকম হলো, আপনি ভেজিটেবলস আপনি বেশি খান, খাওয়ার মধ্যে ফল ফ্রুটস আপনি বেশি করে খান। ঠিক আছে, আপনি রুটি বেশি করে খান। আচ্ছা, রুটির মধ্যে আবার কি হয় দেখুন, আমরা যে বাজার থেকে যে রুটি আটাটা নিয়ে আসি, সেটাতে কি হয়, আটার মধ্যে ময়দা মিক্স থাকে, যে কারণের জন্য দেখবেন আপনার আটাটা রুটিটা খুবই সফট থাকে। আবার রুটিটা কিন্তু দেখবেন একদম সাদা থাকে, দেখতে ভালো হচ্ছে, সুন্দর হচ্ছে, খেতেও কিন্তু আরাম পাচ্ছি। কিন্তু খেলে হবে না, আপনাকে বুঝতে হবে কি এর মধ্যে ফাইবার কোথায় আছে। আগে আমরা কি করতাম, গমকে নিয়ে আমরা মিক্সি পিসাই করে আমরা আটাটা বার করতাম, কিন্তু এখন কোন মানুষরা গমকে নিয়ে আটা পিসাই করছে? তো যে কারণের জন্য আজকে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সব থেকে বেশি সমস্যা রয়েছে যা মানুষের পেটের। তো খাওয়ার মধ্যে আপনাকে ফাইবার কখন পাবেন, যখন গমের মধ্যে আপনার যে পার্টগুলো রয়েছে, যেটা আপনি ওয়েস্টেজ করে ফেলে দিচ্ছেন। ঠিক আছে, গমের যে আপনার কি বলা হয়, তাকে বলুন, আপনি কি বলেন বাংলা? হ্যাঁ ভুসি বলি আমরা। হ্যাঁ, তো সেটাকে আপনি নিয়ে আপনাকে পিসাই করতে হবে। পিসাই করার পর তার আপনার আটাটা, যাকে আমরা হিন্দিতে বলা হয় জৌ বলে আমরা, তো সেটাকে আপনার পিসাই করে যদি আপনি ব্যবহার করেন না, তাহলে কিন্তু খাওয়ার মধ্যে আপনার ফাইবারটা আপনি পাবেন। তো খাওয়ার যখন ফাইবারটা পাবেন, তাহলে স্টুলটা ক্লিয়ার হবে। আর এই ধরনের কোনো মেডিসিন আপনি ব্যবহার করবেন না, নাহলে আগামী দিন আপনি কিন্তু খারাপ জায়গায় পৌঁছে, পেট যেমনি ফুলে যাচ্ছে, গ্যাস অম্বলের সমস্যাটা হচ্ছে, মাথা ধরে নিচ্ছে, এইসব সমস্যা কিন্তু পেট থেকে হচ্ছে। একটু একটা আমরা আগে প্রোগ্রাম করেছি, পেট থেকে অর্শ হয়ে যায় আবার যদি কষ্টকাঠিন্য থাকে। তো আমি আপনাকে বলবো, মালদায় আমাদের চেম্বার রয়েছে, যদি পারেন একবার দেখা করুন, যাতে ওই মেডিসিনটাকে হ্যাবিটটা আমরা ছাড়িয়ে দেবো। উইদাউট মেডিসিন আপনি ওনার স্টুলটা ক্লিয়ার হবে। কারণটা হচ্ছে কি, ওনাকে ফাংশনটাকে ঠিক করতে হবে। এই যে হাতের যে কথাটা আপনাকে বললাম, এর মধ্যে আপনাকে ক্লিন করতে হবে। কারণটা হচ্ছে কি, সামান্য সামান্য যে ময়লাগুলো যে পড়ে রয়েছে না, এইটা কি হবে, আগামী দিন শ্যামলা হয়ে যায়, তার মধ্যে কি হলে মিউকাস হয়ে যায়, তো আমাশা সমস্যাটা তৈরি হয়ে যাবে। ঠিক আছে, তো এর জন্য আপনাকে বলবো, প্রপার আপনি গাইডেন্সে থাকুন, আপনার এক্সারসাইজ ব্যায়ামটা করুন। কেন হবে না, স্টুল এমনি হবে। আপনি যেভাবে খিদে বাড়ছে, আপনি খাওয়া দাওয়া করছেন, ঠিক ওই রকম স্টুলও হবে। কিন্তু কি হচ্ছে, আপনি লাইফস্টাইলটাকে ঠিক রাখেননি, বা আপনি হয়তো একটা সাইকোলজিক্যাল একটা ব্যাপার হয়ে যায়, যে আমি আজকে রাত্রিবেলা ওষুধ খেলাম না, সকালে আমার পটিটা হবে না। তো এই সাইকোলজিক্যাল ব্যাপার থেকেও বেরোতে হবে। ঠিক আছে, তো আপনি যেটা বললাম, মালদা চেম্বার আপনি ভিজিট করুন। আর তার সাথে সাথে জল আপনি বেশি করে খান। মানুষের শরীরের মধ্যে জলের মাত্রা সব থেকে বেশি আছে, 70% কিন্তু আমাদের জল রয়েছে, কিন্তু মানুষরা কি করে, জলই কম খায়। জল কম খেলে তো হবে না, আপনাকে জল বেশি করে খেতে হবে। ঠিক আছে, তো এই কথাগুলো একটু মেনে চলুন না, তাতে আপনি দেখবেন পেটের সমস্যা ঠিক হয়ে যাবে। ওষুধ খাবেন কেন? একদম। আর পেটের সমস্যা কিন্তু একেবারে আমাদের ঘরের সমস্যা, তো এই সমস্যা থেকে কিন্তু বের হতেই হবে আমাদের। তাই যে জিনিস কিন্তু অবশ্যই খেতে আমাদের ভালো লাগে, সেই জিনিসটা বেশিরভাগ ক্ষেত্রে আমাদের শরীরের জন্য ভালো নয়। আর যেটা দেখবেন জিভে অতটা স্বাদ লাগে না, সেটাই কিন্তু শরীরের জন্য উপকারী খাবার। তাই নির্বাচনটা আপনাকেই করতে হবে। অনেকক্ষণ কেউ ফোনে ওয়েট করছেন, কে আছেন? নমস্কার। নমস্কার, আমি কৃষ্ণমোহন থেকে অশোক মন্ডল বলছিলাম। অশোক মন্ডল, কোথা থেকে বলছেন? কৃষ্ণমোহন। কৃষ্ণ মোহন। সেটা কোন জেলা? কৃষ্ণনগর। কৃষ্ণনগর। চব্বিশ পরগনা। কৃষ্ণনগর। কৃষ্ণমোহন।
সেটা কোন জেলা? দক্ষিণ 24 পরগনা। দক্ষিণ 24 পরগনা। আচ্ছা, আমতলা। মানে কত নাম আছে না জায়গার, বেশ সুন্দর জায়গাটার নাম। কি সমস্যা বলুন? সমস্যা বলতে আমার চোখ থেকে জল কাটে, জল জল বেরোয়, একটু জোরে বলুন, আপনার আওয়াজটা ভীষণ আসছে, বলুন। জল বেরোয় কন্টিনিউ, চোখ থেকে জল আসে। চোখ থেকে জল বেরোয়, তাই তো? হুম হুম। আচ্ছা আচ্ছা, বয়স বয়স কত আপনার? বয়স হচ্ছে 29। 29। আপনি কি বাইক রাইড করেন? বাইক রাইড, হ্যাঁ হ্যাঁ বাইক রাইড। আপনি সানগ্লাস ইউজ করেন? সানগ্লাস ইউজ করি, ওই কম ইউজ করি, তেমন বেশি না। সানগ্লাসটা আপনি ইউজ করুন, ব্র্যান্ডেড কোম্পানি সানগ্লাস ইউজ করুন। আপনি যে বাইক রাইড করছেন তো ডাইরেক্ট আপনার ডাস্ট, আপনার ম্যাক্সিমাম পেশেন্ট পাই আমরা যারা কম বয়সের মধ্যে যে চোখ থেকে যে জলটা পড়ে, সেটা পিছনে কারণ হয় কি তারা বাইক রাইড বেশি করে। তো বাইক যখন রাইড করছে তখন আপনার সানগ্লাস ইউজ করছেন না। আমার এসে কম্পিউটারে বসতে হয় এসে। আচ্ছা, আবার এটা computer- এটা কারণ আছে কি আপনার, বলছি আমি আস্তে আস্তে আসছি। শুনতে থাকুন, যেটা হচ্ছে শুনতে আপনার থাকুন। প্রথমে আমি বললাম কি বাইক যখন আপনি রাইড করছেন তাহলে কি হচ্ছে আপনি ঝড় আসছে বা ময়লাগুলো উঠছে, অনেক অনেক সময় আমরা বাইক যখন দেখবেন সামনে একটা পোকা চোখে পড়ে যায়, সঙ্গে সঙ্গে আপনার সাইড করতে হয়, শেষ অ্যাক্সিডেন্ট হয়ে যায় মানুষ, এত জ্বালা করে সঙ্গে সঙ্গে বার করে চোখে জল দিতে হয়। তো তাকে বলা আছে কি দেখুন আপনি ব্র্যান্ডেড কোম্পানি, লোকাল আপনি নেবেন না। লোকাল নিলে কি হবে, তার মধ্যে একটা সামান্য মাইনার পাওয়ার থাকে, যাতে কি হয় আগামী দিন আপনার চোখটা কিন্তু নষ্ট করতে পারে। তো আপনি কি করবেন, বাইক যখন রাইড করছেন তখন আপনি দিনের বেলা সানগ্লাস ইউজ করুন, রাত্রিবেলা আপনি কি করবেন সাদা গ্লাসটা ইউজ করবেন, যেখানে আপনি কোন রকম যাতে ওর মধ্যে পাওয়ার না থাকে সেটা ব্যবহার করুন। এর সাথে সাথে যেটা আপনি একটা কথা বললেন কি আমি কম্পিউটারে আমাকে বসতে হয়, বা রাত্রিবেলা আমাদের একটা ফোন দেখা একটা অভ্যাস, ঠিক আছে, শোবার সময় আমরা কি করি ঘরকে অন্ধকার করে দিই। এবার আপনি যে ফোনটা দিয়ে দেখছেন সেই সময় আমাদের চোখের উপরে খুব বেশি আমাদের জোর পড়ে, যে কারণের জন্য কিন্তু চোখ থেকে জল বেরোতে চালু হয়ে যায়। তো এইসব সমস্যার জন্য চোখ থেকে জল বেরোনো মানেটা হচ্ছে কি আপনার চোখের পাওয়ার কিন্তু আস্তে আস্তে করে কমে যাচ্ছে, আপনার দৃষ্টিটা কিন্তু খারাপ হচ্ছে। তার জন্য আপনাকে বলবো কি এই ব্যায়ামটা করুন, হাতটা আপনি ঘষবেন, ঠিক আছে, হাতটা ঘষার পর যে তাপটা রয়েছে না এই তাপটা আপনি চোখে পাতা দেবেন, কভার করবেন 5 টাইমস, 5 বার করে, হ্যাঁ এটা আপনি করুন। আর এর সাথে আপনি কি করবেন, সকালবেলা ঘুম থেকে উঠে ঠান্ডা জলটা নিয়ে চোখে উপরে কিন্তু আপনি চোখটা ওয়াশ করবেন। আর যদি পারেন আপনি ত্রিফলা জল, হর্তকি বয়রা আমলা এই পাউডার পাওয়া যায়, যে কোনো মেডিকেলে পাওয়া যায়, আপনি ত্রিফলা জলটা কি করবেন রাত্রিবেলা 2 চামচ 1 কাপ জলের মধ্যে ভিজিয়ে দিন, আর সকালবেলা ছেঁকে ওই জলটা দিয়ে আপনি চোখটা ওয়াশ করুন, আরও আপনার ভালো কাজ হবে। আর যে কথাগুলো বললাম এটা একটু আপনি মেনটেন করুন। তার সাথে সাথে আপনাকে একটা ভালো একটা আই ড্রপ নিতে হবে, যেটা আমাদের 9 ভিশন আই ড্রপ আছে, ঠিক আছে, আপনি সেটা আপনি ব্যবহার করতে পারেন। আর সেটা আপনার নিয়ারেস্ট যে চেম্বার আছে সেটা আমতলা চেম্বার পড়বে দক্ষিণ 24 পরগনায়, সেখানে এসে আপনি 9 ভিশন আই ড্রপটা কালেক্ট করতে পারেন, বা যদি আপনার ইচ্ছা হয় আপনি দেখাতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু আমার মনে হয় এইগুলো করলেই আপনি অনেকটা ভালো হতে পারবেন, ঠিক আছে। একদম। আর চট করে খুব সহজ একটা উপায় বলে দিই, সেটা হচ্ছে স্ক্রিনে যাচ্ছে হেল্পলাইন নাম্বার, সেই নাম্বারে ফোন করে চেম্বারে চলে আসুন। বুঝতে পারছি না, জানি না কেন হচ্ছে, কি জানি কি হলো, এত কিছু ভাবতে ভাবতে মাসের পর মাস কিন্তু আমরা কাটিয়ে ফেলি, তাতে কিন্তু আমাদের সমস্যা তিল থেকে তালে পরিণত হয়। সেক্ষেত্রে যোগাযোগের প্রয়োজনীয়তা রয়েছে। বনগাঁয় আমাদের চেম্বার থাকে, ডক্টর এন ভট্টাচার্যকে আপনারা পেয়ে যান, ক্যানিং এ পান ডক্টর আর ডেকে, পেয়ে যাচ্ছেন আসানসোলে ডক্টর বি শর্মাকে, কৃষ্ণনগরে পেয়ে যাচ্ছেন অবশ্যই ডক্টর এ হালদারকে, খড়গপুরে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, শিলিগুড়িতে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, বহরমপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, বাঁকুড়ায় চেম্বার রয়েছে, পেয়ে যাচ্ছেন অবশ্যই ডক্টর বি শর্মাকে, পেয়ে যাচ্ছেন শ্যামপুরে ডক্টর এস ঘোষালকে, বোলপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, হেরিয়া, মেচেদা এবং হলদিয়াতে পেয়ে যাচ্ছেন কিন্তু ডক্টর বি শর্মাকে, পেয়ে যাচ্ছেন অবশ্যই ঝাড়গ্রামে ডক্টর এ হালদারকে, পেয়ে যাচ্ছেন বর্ধমানে ডক্টর এন ভট্টাচার্যকে, দুর্গাপুরে ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, আরামবাগে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, কাকদ্বীপে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, শিলচর, গুয়াহাটি, ডিব্রুগড়ে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, আগরতলায় পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, কোচবিহারে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, মালদায় পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, পুরুলিয়ায় পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, এছাড়া গঙ্গারামপুরে এবং আপনার রায়গঞ্জে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, দিল্লিতে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে। আমাদের মধ্যমগ্রামে হেড অফিস রয়েছে এদিকে হাজরাতে হেড অফিস রয়েছে, হাতিবাগানে চেম্বার রয়েছে কিন্তু অবশ্যই খিদিরপুরে চেম্বার, এছাড়া হাওড়ায় শিবপুর, বাল্টিকুড়ি বাজার, দাসনগর এবং বেলুড়ে আপনারা কিন্তু অভিজ্ঞ চিকিৎসকদের পেয়ে যাবেন দক্ষিণ 24 পরগনার বন্ধুরা আমতলায় চেম্বার, প্রত্যেক বৃহস্পতিবার করে ডক্টর বি শর্মা নিজে উপস্থিত থাকেন। ভুবনেশ্বর আমাদের নতুন চেম্বার, এবং ভুবনেশ্বর চেম্বারের ওপেনিং এর দিন অবশ্যই কিন্তু থাকবেন সংস্থার ডিরেক্টর বি শর্মা। তুলনামূলকভাবে কাকদ্বীপ এই চেম্বারটিও নতুন চেম্বারের মধ্যেই কিন্তু একেবারে পড়ে। কাকদ্বীপ চেম্বার আপনাদের রিকোয়েস্টে শুরু করা হচ্ছে, সেখানেও থাকবেন কিন্তু ডক্টর বি শর্মা। ফোনে কেউ অপেক্ষা করছেন, কে আছেন? নমস্কার।
কোথা থেকে বলছেন? বর্ধমান থেকে। বর্ধমান থেকে বলছেন। বলুন দাদা, কি সমস্যার জন্য ফোন করলেন? মানে আমার বয়স হচ্ছে 40 বছর আর কি। আমি বলছি আমার একটা ব্যক্তিগত প্রশ্ন ছিল, আমার ব্যক্তিগত প্রশ্ন হচ্ছে, আমি বলছি আপনার হয় তাতে কি প্রেসক্রিপশন ভালো থাকে, সেটা আমার প্রশ্ন। কি আবার প্রশ্ন করলেন, আবার রিপিট করুন। বলছি যে আপনার নিয়মিত পরিমাণে যদি কেউ বীর্যক্ষরণ যদি কারোর হয়, তাহলে তার সাথে কি প্রেসক্রিপশন সুস্থ থাকে? বীর্যক্ষরণ ঠিকঠাক, মানে বীর্যক্ষরণ নিয়মিত যদি কারোর হয়, বীর্যক্ষরণ করা হয়, তাহলে কি প্রেসক্রিপশন সুস্থ থাকে? পোস্টেড ক্লায়েন্টের কথা বলছেন তো? প্রেসক্রিপশন সুস্থ থাকার জন্য কি বীর্যক্ষরণ করলে ভালো না ভালো হয়? না, এটা তো সেটা কোনো এর সঙ্গে কোনো সম্পর্ক নেই কিন্তু। শুনতে থাকুন। ঠিক না, আপনি যে প্রশ্নটা করলেন না, তো সেটাতে আপনার পোস্টেডে কোনো সম্পর্ক নেই, আপনি করতেই পারেন, কোনো অসুবিধা নেই। সবকিছু দেখুন দরকার আছে। মানুষের যখন জীবন হয়েছে, যখন ঠাকুর আমাদেরকে পাঠিয়েছে, তো ফিজিক্যাল রিলেশনও খুব দরকার আছে। এটা না করলেও কিন্তু মানুষের শরীর খারাপ হয়ে থাকে। কিন্তু এটা মানুষ ভাবে কি আমরা যদি বেশি সেক্স করে থাকি তাহলে কিন্তু আগামী দিন আমাদের পোস্টেডে কোনো সমস্যা হবে। এটা কোনো ব্যাপার নেই। কিন্তু পোস্টেড সমস্যা যদি হয়ে থাকে তাহলে কিন্তু আপনার ওইদিকে একটু সমস্যাগুলো দেখা যায়। তো এটা নিয়ে না, আপনি যে ফোন করলেন এটা কোনো লজ্জিত ব্যাপার নয়। বা যারা প্রবলেম থাকে তারাও কিন্তু একটা না, মানে এইরকম ব্যাপার থাকে, লজ্জিত ব্যাপার থাকে কি আমি ডাক্তার দেখাবো না, এরকম কোনো ব্যাপার নেই। ডাক্তার আপনি অবশ্যই দেখাবেন। কারণটা হচ্ছে যে কোনো রোগকে আপনি যদি লুকিয়ে রাখেন না, সেটা কিন্তু বড় হয়ে যায়। আপনার প্রবলেম হতেই পারে, প্রবলেম রয়েছে, তার সলিউশন আছে, ডাক্তারের কাছে গিয়ে শেয়ার করবেন। ডাক্তারের কাছে শেয়ার করে তারা আপনার সলিউশন আপনাকে বলবে, ঠিক না? তো বর্ধমানে আমাদের চেম্বার আছে, যদি আপনি পারেন একবার দেখা করতে পারেন, একদম নিশ্চিন্ত হয়ে, কোনো প্রবলেম নেই। আপনি দেখাবেন, ওষুধ আপনাকে দেওয়া হবে, আপনি ভালো হয়ে যাবেন। আর আমাদের প্রস্টেট সমস্যার ট্রিটমেন্ট কিন্তু রয়েছে। পাশাপাশি সেক্স ওরিয়েন্টেড যদি কোনো প্রবলেম থাকে তারও কিন্তু ট্রিটমেন্ট এনবিপিতে রয়েছে। তো যে কোনো ধরনের সমস্যা যদি হয়, যদি আপনার প্রবলেমটার নাম সমস্যা হয়, তাহলে কিন্তু অবশ্যই আপনি যোগাযোগ করতে পারেন। কোনোটা গুপ্ত রোগ, কোনোটা বলা যাবে না, কোনোটা নিয়ে আলোচনা করা যায় না, কোনোটা ভীষণ লজ্জার বিষয়। এই বাবা, এটা আমি কি করে চেম্বারে যাব, ডাক্তারবাবু কি ভাববেন? একদম না। ডাক্তারবাবুরা পড়াশোনা করছেন আমাদের বিভিন্ন সমস্যার সমাধানের জন্য, তাই নির্দ্বিধায় আপনি যে কোনো চেম্বারে আপনার সমস্যা নিয়ে যোগাযোগ করতেই পারেন। কে আছেন বলবেন? নমস্কার। হ্যালো, বলুন, কে বলছেন? আমি গোপাল দাস বলছি, ব্যারাকপুর থেকে। ব্যারাকপুর থেকে বলছেন। বলুন তা কি সমস্যার জন্য ফোন করলেন? আমার সমস্যা হচ্ছে হার্নিয়ার সমস্যা। হার্নিয়া। আপনাদের এই যে স্কিনে যত রোগগুলো যায়, তার ভেতরে হার্নিয়ার ট্রিটমেন্টটা আমি দেখছি না। যাই হোক, সে তার ট্রিটমেন্ট হয় কিনা জানি না। আচ্ছা। তো আমি আলট্রাসাউন্ড, আমার একবার 2023 সালে অপারেশন হয়েছে। এবার অপারেশনটা সাকসেসফুল হয়নি, তার জন্য আবার আমার হার্নিয়াটা দেখা দিয়েছে। জায়গাটা একটু খোলা খোলা আছে। এবার আমি আয়ুর্বেদিক ট্রিটমেন্ট করতে চাই, এটা কি সারবে নাকি ওটা মোটামুটি থাকবে, কমবে না, বাড়বে না? আর এটা কতদিন ট্রিটমেন্টটা চালিয়ে যেতে হবে? আর এমনি বলে দিচ্ছি। দেখুন, প্রথম আপনার প্রশ্ন ছিল কি আমার এত রোগের মধ্যে যাচ্ছে, তার মধ্যে একটা হার্নিয়া নাম লেখা নেই, ওসিডিও লেখা নেই, ঠিক আছে? অনেক এরকম রোগ আছে। এখন প্রত্যেক রোগে যদি নাম যদি লিখে দেওয়া হয়, হার্নিয়া নিয়ে তো আমরা প্রোগ্রাম করেছি, অনেকবার প্রোগ্রাম করেছি হার্নিয়া নিয়ে, ঠিক আছে? তো আপনার যদি হয়তো প্রথমবার যদি আপনি প্রোগ্রামটা দেখছেন, তা আপনাকে এটাও ক্লিয়ার করে দিই কি, দেখুন আপনি যে প্রবলেম নিয়ে যে ফোন করলেন হার্নিয়াটা নিয়ে, তো দেখুন আপনি কি করলেন, আগে আপনি সার্জারি করেছেন, সার্জারি করার পর কিন্তু আবার আপনি দেখতে পাচ্ছেন, তো আপনি যে ট্রিটমেন্টটা করেছিলেন সেখানে কি আপনি পজিটিভ পয়েন্ট পেয়েছিলেন? পাননি, আবার এটা ব্যাক করলো। আমরা বারবার বলেছি এইরকম প্রবলেম নিয়ে আপনাকে সার্জারি করতে হবে না। সার্জারির সেকেন্ড নামই হচ্ছে এনবিপি। যখনই আপনি কোনো সার্জারি করতে যাবেন, একবার কিন্তু নক করবেন এনবিপিতে। আপনার যে প্রবলেমটা রয়েছে না, উইদাউট সার্জারি আপনি প্রবলেম থেকে ভালো হতে পারবেন, ঠিক আছে? তার জন্য আমি আপনাকে বলবো, আপনি ব্যারাকপুরে থাকেন, আপনার চেম্বার রয়েছে সামনে মধ্যমগ্রামে। আগামী সোমবার দিনে আমি মধ্যমগ্রামে থাকবো। যদি পারেন আপনার যে রিপোর্টটা রয়েছে সেই রিপোর্টটা নিয়ে দেশে দেখা করুন, ফিজিক্যালি আপনি দেখাবেন, কিছু আপনাকে ওষুধ বলবো, কিভাবে কি খেতে হবে, কি রকম থাকতে হবে সেটাও বলে দেবো, যাতে আগামী দিন এই জিনিসটা আপনার ব্যাক করবে না, আর যেটা রয়েছে সেটাও কিন্তু ভালো হয়ে যাবে, ঠিক আছে? একদম। পরের বন্ধুর সঙ্গে একটু কথা বলবো। কে আছেন? নমস্কার। হ্যাঁ, নমস্কার। কে বলছেন ম্যাডাম? আমি বর্ধমানে কাটোয়া থেকে বলছি। হ্যাঁ, বলুন কি সমস্যা আছে? হ্যাঁ, সমস্যা বলতে আমার বোন আজকে 5 বছর ধরে ওই স্কিনে তোমার সাদা সাদা স্পট টাইপের ওই বেরিয়েছে। অল্প অল্প বেরিয়েছে, যে খুব যে বেরিয়েছে তা নয়, হাতে পায়ে ট্রিটমেন্ট করছে, কমছে, আবার বেরোচ্ছে।
হ্যাঁ, আচ্ছা। তো সেইটা আমি একটু ডাক্তারবাবুর সাথে একটু আচ্ছা, আপনার দিদি হয়েছে তো এই সমস্যাটা? হ্যাঁ? এই প্রবলেমটা আপনার দিদি তো? না, বোন বোন। বোনের। তো কোনোদিন মাছের উপরে হ্যাঁ, দুধ বোনের খেয়েছিল বা দুধের উপরে মাছ খেয়েছিল? কি বলছেন? উনি কোনোদিন দুধের উপরে মাছ খেয়েছিলেন বা মাছের উপরে দুধ খেয়েছিলেন? দুধ, মাছ এমনি নর্মাল সবই খাই। হ্যাঁ, এবার বিকালে নরমাল খেলে হবে না, মাঝে মাঝে ওনার এই প্রবলেমটা হয়েছে কিন্তু তাই জন্যে। এই সেতি যে রোগটা না, এটা সেতি রোগটা আসে কিন্তু আমাদের যখন মাছের উপরে দুধ খাওয়া হয় বা শুনতে দুধের উপরে থাকুন। মাছ খাওয়া হয়। মানে এটা মাছ আপনি- খাওয়ার পর যদি আমরা দুধ খেয়ে ফেলি, তাই তো? হ্যাঁ, বা দুধের উপরে যদি বা আমরা মাছ দুধ খেয়ে খাওয়ার ফেলি। পর যদি আমরা মাছ খেয়ে ফেলি, তো বেশ। এই জিনিসটাকে ওনাকে বন্ধ করতে হবে, ঠিক আছে? তাতে এই জিনিসটা আর হবে না, ঠিক আছে? এবার যেটা রয়ে গেল তার চিকিৎসা আছে। আপনি যে চিকিৎসাটা করছেন বললেন নাকি ওষুধ খাওয়ার পর কম বেশি রয়েছে, ওরা যে ওষুধগুলো দিচ্ছে সেটা হচ্ছে স্টেরয়েড ওষুধ, যে কারণে জন্য কি হচ্ছে এটাকে ধরে রেখেছে, যখনই ছাড়বেন তখন হু করে বেড়ে যাবে। কিন্তু তো মডার্ন মেডিসিনের চিকিৎসার মধ্যে এটাই ডিফারেন্স আছে। তো সেটি যে রোগটা রয়েছে, যাকে আমরা বলি ভিটিলিগো, এর প্রবলেমটা সলিউশন আছে ঠিকভাবে যদি পেশেন্ট কথাগুলো শুনে। একটু লং ট্রিটমেন্ট আছে অবশ্যই, ঠিকভাবে যদি কথাগুলো শুনে তাহলে দেখবেন আস্তে আস্তে ডে বাই ডে উনি চেঞ্জেস দেখতে পারবেন, ফিজিক্যালি অ্যান্ড প্র্যাকটিক্যালি। কিছু আমরা ব্লাড রিপোর্ট করাই, সেই ব্লাড রিপোর্টের মধ্যেও আপনাকে দেখাতে পারবো কি উনি একটু আস্তে আস্তে করে ভালো দিকে যাচ্ছেন। যে জিনিসটা সাদা রয়েছে আস্তে আস্তে কি হবে, লাল হবে, লাল হওয়ার পর কি হবে, আস্তে আস্তে করে দেখবেন কিন্তু স্কিনার কালার মধ্যে আপনার ম্যাচ করে যাবে, কোনো রকম ক্ষতিকারক নেই। আর এই জিনিসটা ব্যাক করে না, এটাই হচ্ছে এনপিপি ট্রিটমেন্ট। একদম। তাই টিভি স্ক্রিনে দেওয়ার নাম্বার প্লিজ নোট করবেন, হাতে কিন্তু সময় একদম কম, আমাদের অনুষ্ঠানে একবারে শেষের দিকে পৌঁছে যাচ্ছে। 9830235527 বা 37 এই দুটি নাম্বার শুধুমাত্র আপনাদের জন্য। কে আছেন বলবেন? নমস্কার। হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? হ্যাঁ, হ্যাঁ নমস্কার, আমি শান্তিপুর থেকে প্রীতম লাহিড়ী বলছি। হ্যাঁ, হ্যাঁ বলুন প্রীতম বাবু। আমি একজন চক্ষু চিকিৎসক, ঠিক আছে? আচ্ছা। হুম আমার সমস্যাটা হচ্ছে, আমার বয়স হচ্ছে 52 ইয়ার্স। হুম আমার সমস্যাটা হচ্ছে, আমাকে তো রুগী দেখতে হয় খুব। হুম এবার ধরুন ওই পা ঝুলিয়ে বসে থাকলে হুম থাকতে হয়, হুম তো পাটা খুব ভারী ভারী হয়ে যায়, বুঝছেন? আচ্ছা। পরের দিন সকালবেলা আবার নর্মাল হয়ে যায়। হুম আমি অনেক ডাক্তারবাবুকে দেখি, তারা রোগ ধরতে পারিনি। তারা বলছে আপনি হাঁটুন। আমি সকালবেলা রোজ মর্নিং ওয়াক করি, 3 কিলোমিটার ব্যায়ামও করি। হুম কোনো ব্লাড রিপোর্ট করেছেন কি আপনি? রক্ত রিপোর্ট কিছু হয়েছে? সবই করেছি, রিপোর্টে সব পরিষ্কার। ভিটামিন ডি করেছেন? হ্যাঁ ভিটামিন ডি? হ্যাঁ, ভিটামিন ডিও ঠিক আছে। আর ইউরিক অ্যাসিড? ইউরিক অ্যাসিড আমার নেই, আমার শুধু প্রেশার আছে। প্রেশারের ওষুধ খান? হ্যাঁ খাই। প্রেশারের ওষুধটা আপনি চেঞ্জ করুন। যে ডাক্তারকে আপনি দেখাচ্ছেন তাকে বলুন প্রেশার ওষুধটা আমার খেয়ে কিন্তু পাটা ফুলছে। প্রেশার ওষুধ আপনি দীর্ঘদিন আপনি খাচ্ছেন, ডাক্তারকে যদি না দেখান তাহলে কিন্তু পা ফোলার সমস্যাগুলো হয়ে যায়, ঠিক আছে? আপনি যেটা বললেন সেটা বাস্তব কথা, যে আপনাকে পা ঝুলিয়ে বসতে হয়। হ্যাঁ, মাঝে কথা বলি। হ্যাঁ, আমার কিন্তু এই প্রেশারের ওষুধ খাবার আগে থেকেই এই সমস্যাটা ছিল। দেখুন 2-3টে কারণ আছে, যেটা হচ্ছে প্রেশার থেকে হয়, আবার না হার্টের সমস্যা থেকেও কিন্তু পাটা ফুলে যায়। তো প্রেশার থেকে কিন্তু হার্ট রিলেটেড রয়েছে, সেই কারণের জন্য বললাম কি যেহেতু আপনি ওষুধটা খাচ্ছেন, তো সেখানে একবার আপনি পরামর্শ করা দরকার রয়েছে কি আপনি যে ডাক্তারকে দেখাচ্ছেন। আপনি যেটা বললেন বাস্তব কথা, সবসময় আপনাকে বসে থাকতে হয়, পা ঝুলিয়ে রাখতে হয়, তো যে কারণে পাটা ফুলে যায়, তার কিন্তু সলিউশন আছে, ঠিক আছে? আপনি হয়তো ব্যায়াম করতে পারছেন, রাত্রিবেলা শোয়ার সময় আপনি কি করবেন, মাথা অনুযায়ী পাটা উঁচু করে দিন, যাতে সবসময় কি আছে ব্লাড যে আমাদের ফ্লোটা পায়ের দিকে থাকে, মাথা দিকে কিন্তু আসে না। এবার আপনাকে আমি বলবো কি আপনি প্রাণায়াম করুন, আপনার কাছে সময় নেই, তো শোবার সময় আপনি পায়ের নিচে বালিশ দেওয়াটা, এটা আপনি ইজি আছে, আপনি করতে পারবেন, সেটা আপনি করুন। কিন্তু আপনাকে বলছি একবার প্রেশারের জন্য ডাক্তারকে দেখিয়ে দিন। আর যদি পারেন কৃষ্ণনগরের শান্তিপুর থেকে, তো আমার মনে হয় বেশি দূর নেই কৃষ্ণনগর চেম্বার, আগামী রোববার দিনই চেম্বার আছে। একবার যদি পারেন আপনার কাছে যে রিপোর্টটা রয়েছে সেটা দেখা করুন। ভিটামিন ডি যদি কম থাকে তাহলেও কিন্তু পাটা আপনার ফুলে যায়। তো আপনার শরীরের মধ্যে রোদ লাগানো দরকার আছে, আপনি কাজ করুন। কাজ করতে করতে কিন্তু শরীরের প্রতি যদি আমরা যত্ন না করি তাহলে কি হবে, আগামী দিন কিন্তু আমাদের শরীর খারাপ হয়ে যাবে, ঠিক আছে? তো একটু দরকার আছে কেয়ারলেস নেওয়ার। একদম। খুব ভালো লাগলো আপনার ফোনটা পেয়ে। আসলে আমরা সমাজের সব স্তরের মানুষদেরই তো ভালো রাখার চেষ্টা করি, সেখানে বোধহয় সব থেকে উচ্চ স্তরে থাকে একজন চিকিৎসক। আপনার প্রতি বা আপনার উপর প্রচুর দায় দায়িত্ব রয়েছে, তাই আপনি যেন আপনার কাজটা সঠিকভাবে করতে পারেন সে কারণে আপনাকে সবার আগে সুস্থ থাকতে হবে। চাইলে যোগাযোগ করতেই পারেন। তবে আজকে হাতে সময় একদম নিয়ে অনুষ্ঠান থেকে আমরা বিদায় নেব। ধন্যবাদ জানাবো আপনাদের সকলকে, ধন্যবাদ জানাবো ডাক্তারবাবুকে। নমস্কার।